তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০। তেলের দখল নিতে ইরানকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র, অভিযোগ তেহরানের। যুদ্ধ শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প। করাইল বস্তি থেকে আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে পাবেন ৩৭,৫৬৪ নারী। অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। অর্থঋণ আদালতে ৩.৫ লাখ মামলার জট, ৯ মাসে নতুন খেলাপি ২৬,০০০। রিট করে কার্যক্রমে স্থগিত অসহায় ব্যাংক। মামলা পরিচালনায় সময় বেঁধে দেওয়ার পরামর্শ আইনজীবীর। বেড়েছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, জরুরি ওষুধের তীব্র সংকট। চড়া মূল্যে দিশেহারা রোগীরা, উৎপাদন খরচ ও ডলার সংকটের অজুহাত, মাঠ পর্যায়ে কঠোর তদারকির তাগিদ। এবং ভিক্ষুকদের সিম দিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব খুলে প্রতারণা, টাকা তোলা হলেই নষ্ট করে ফেলা হতো সিম। ৪ বছরে কোটি টাকা লেনদেন, ২১ লাখ টাকা সহ রাজশাহীতে দম্পতি গ্রেফতার। ভোরের সবার সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। শুরুতেই দেশের বাইরের খবর। ইরানে গত কয়েক ঘন্টায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের সীমান্তে নতুন হামলায় ৭ জন নিহত হয়েছেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ১১ দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ বইছে। তেহরান, ইস্পাহান সহ ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সোমবার দফায় দফায় বিস্ফোরণ শোনা গেছে। পূর্ব তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। এসব হামলায় তেহরান সহ উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলা সংক্ষিপ্ত অভিযান হলেও এটি চলবে যতক্ষণ না শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয়। তিনি দাবি করেছেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ট্রাম্প বলেন, ১০ দিনের সংঘর্ষে ১২০০-র বেশি ইরানি নিহত হয়েছেন। তিনি আরও জানান, যুদ্ধ শিগগিরই শেষ হবে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে। বাহরাইনের প্রধান তেল শোধনাগার, সৌদি আরবের মরুভূমির তেলক্ষেত্র, কুয়েত ও কাতারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ইরানের চলমান অভিযানে আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জন্য সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সেরে ওঠার কামনা করেছে। এরই মধ্যে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপে কূটনৈতিক আলোচনা হয়েছে, যাতে যুদ্ধ দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছায়। ইরান ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণার পর জনগণ সমর্থন জানাচ্ছে। তেহরানে শত শত মানুষ পথে নেমে ঐক্য প্রদর্শন করেছেন। নতুন নেতা দেশের সংহতি রক্ষা ও আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবেন, এমনটাই আশা তাদের। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ পর্যায়ক্রমে দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে বিমানবন্দরে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ গ্রহণ করে এ কথা জানান তিনি। এর আগে ঢাকায় মরদেহ গ্রহণ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, আহত ও নিহতদের পরিবারের পাশে আছে সরকার। রোববারও সৌদিতে ২ বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পহেলা মার্চ আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান মৌলভীবাজারের আহমদ আলী। সমাপ্তি ঘটে তার ২৭ বছরের প্রবাস জীবনের। ক্ষেপণাস্ত্রের আঘাতের সময় আহমদ আলীর পাশেই ছিলেন ভাগ্নে জহিরুল। ইফতার পরবর্তী সময়ে ডেলিভারির জন্য বের হয়েছিলেন আহমদ। সে সময় বিস্ফোরণে মারা যান তিনি। বিশাল বড় একটা আওয়াজ হয়, আওয়াজের সাথে সাথে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখি আমার মামা মৃত্যু। আহমদ আলীকে এভাবেই ফিরতে হবে তা মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। কালকে যখন আমি ওর বডি দেখছি, মানে তাকাইতে মানে আর
বুক ধরাইতে পারি না, মানে এত আঘাত বডির মধ্যে। মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সৌদিতে রোববার 2 প্রবাসী নিহতের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর বিভিন্ন দেশে এ পর্যন্ত 14 জন আহত হওয়ার তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। পরে ঢাকা থেকে আহমদ আলীর মরদেহ নেওয়া হয় সিলেটে। সেখানে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান মধ্যপ্রাচ্যে সংঘাতে এখনো পর্যন্ত 4 জন প্রবাসী মারা গেছেন। সবার মরদেহ দেশে আনা হবে। যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখন নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব। আহমদ আলীকে মৌলভীবাজারের বড়লেখায় দাফনের কথা জানিয়েছেন স্বজনেরা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে গাড়ির সারি। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে কর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন কেউ কেউ, করছেন তেল মজুদের অভিযোগও। যদিও ডিপো থেকে পাওয়া তেল সুষমভাবে বন্টনের দাবি পাম্পগুলোর। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। পাম্পের সামনে লম্বা লাইন আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় কয়েকদিন ধরেই দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহেরি সেরে, আবার কারো অপেক্ষার সময় পার হয়েছে অন্তত 6 থেকে 7 ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার তেল নেওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছেন চালকরা। হাতিরপুল কাঁচা বাজার থেকে, পরিবাগের ভিতর থেকে, ওইখান থেকে শাহবাগ হয়ে তারপর আইসে এদিকে ঢুকছি। মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, তা আমি 100 কিলোমিটার চালাতে পারবো 2 লিটার তেলে। গাড়ির চালকরা তেলের জন্য হন্য হয়ে ঘুরছেন পাম্পে, তুলছেন মজুদের অভিযোগও। এই পরিস্থিতিতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না গন্তব্যে। আমার অফিস টাইম, আমার সময় ক্ষতি, আমার সারে কাজের ক্ষতি হচ্ছে। কদমতলিতে গেছে, ওখানে পাম্প বন্ধ, তারপরে মতিঝিলে গেছে, ওখানে বন্ধ। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছেন তারা। তবে ডিপো থেকে সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের প্রতিদিনই তেলের সরবরাহ স্বাভাবিক আছে আমাদের এই পাম্পে। যারা আসতেছে সরকার নির্ধারিত মাত্রায় আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে কোনো ধরনের সংকট নেই। ডিপুতে গাড়ি অলরেডি সিরিয়ালে আছে, যখনই আসবে তখনই দিব, যে লিমিট কইটা দিছে ওইভাবে লিমিট মতো। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সেল গঠন করেছে বিপিসি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র, ভারতের পর চীনের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করেন ইয়া ওয়েন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাই। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লাইয়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carry on. I can do more than 10 projects carry on, and we're discussing it. We can come up with figures. Some Tista River projects,
And we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দারিদ্র বিমোচনে যাকাত ব্যবস্থাপনা উন্নত করতে আলেমদের সমন্বয়ে কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ধর্মমন্ত্রী। অন্যদিকে জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ থাকা জেদ্দা, মদিনা সহ 4টি রুট চালু হয়েছে। দুবাইও চালুর চেষ্টা চলছে। জাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন, জাকাত বোর্ডের চেয়ারম্যান ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, জাকাতের অর্থ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করে স্থায়ীভাবে দারিদ্র বিমোচন সম্ভব। আর ধর্মমন্ত্রী জানান, জাকাত ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। 45 লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে। সপ্তাহ 10 দিনের মধ্যে কমিটি হয়ে যাবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন। এদিন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতে তারেক রহমানের নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ হওয়া দুবাই রুট চালুর চেষ্টা চলছে। 2-3টা ফ্লাইট আসতে অনেকগুলো ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে লাগেজ নিয়ে আমাদের জনগণগুলি সুন্দরভাবে তাড়াতাড়ি বেরোতে পারে, মানে বিদেশের মতো। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বছরে কয়েক দফা আগুনের সঙ্গে লড়াই করা যাদের নিয়তি, সেই কড়াইল বস্তিকে আশা দেখাচ্ছে ফ্যামিলি কার্ড। নিত্যদিনের সংসার চালাতে ঋণে জর্জরিত এসব মানুষ স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। তাদের প্রত্যাশা, ফ্যামিলি কার্ডের মাসিক অর্থ তাদের লড়াই কিছুটা সহজ করবে। আজ কড়াইল থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকের মতে সাধারণের জীবনমান উন্নয়নে এটি যুগান্তকারী উদ্যোগ। মন্ত্রীরা জানান, কার্ড বিতরণে থাকবে না দলীয় প্রভাব, আর অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। হাসান অলির আরেকটি প্রতিবেদন। প্রায় লাখখানেক মানুষের শেষ আশ্রয়ের নাম কড়াইল বস্তি। গত 2 দশকে অন্তত 20 থেকে 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই জনপদে। ফলাফল, নিম্ন আয়ের মানুষদের সর্বস্ব হারানো হাহাকার। এখানে বসবাসকারী প্রায় 50,000 নারীর অধিকাংশই কর্মজীবী, যাদের অধিকাংশই 3.5 মাস আগের আগুনের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি। ধ্বংসস্তূপের মধ্যেই চলছে জীবন জীবিকার লড়াই। আমরা এনই যাতাই 3বার ফুরছি, 3বার ফুইরা হন গরু উঠাইতে রেন করে রেনও ভাই না কোনো হানতে। বারবার আগুনের সঙ্গে লড়াই আর 3 বেলা খাবার নিশ্চিত যখন মূল ভাবনা, তখন পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য ওষুধ কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় রীতিমতো দুঃসাধ্য এসব মানুষের কাছে। তাদের মনে কিছুটা আশা দেখাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। তো আমরা কার্ড সবার নিছে, ঘরে কেউরির ঘর বাত নাই। 2000-2500 কি 1000 দেয়, তাহলে তো এটা জমা রয়ে গেল। আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম, একটু ওষুধ পানি খাইতে পারি। এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মঙ্গলবার কড়াইল বস্তি থেকে দেশের 14টি স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন উদ্যোগে কিছুটা সঞ্চয় বা ঋণ পরিশোধের স্বপ্ন দেখছেন নিম্ন আয়ের মানুষ। ঠিক কিছুদিন আগেই আগুনে ভস্মীভূত হয়েছিল এসব ঘর, সেখানে উঠছে নতুন স্থাপনা। মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচার। সেই স্বপ্নে আরেকটু পালক যুক্ত করছে সরকারের ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ। মেগা প্রজেক্টের পরিবর্তে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগকে যুগান্তকারী বলছেন গবেষক। সুফল নিশ্চিতে স্বচ্ছতায় তাগিদ তার। এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে। আপনি যদি দেখেন যে
রাষ্ট্র তার রিসোর্সকে সরাসরি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, বিশেষ করে যারা নিম্ন আয়ের, তাদের জীবন মান উন্নয়নের জন্য তারা ব্যয় করবেন। ফ্যামিলি কার্ড নিয়ে সোমবার সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রীরা জানান 5 জনের পরিবার পাবে একটি কার্ড। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। কার্ড বিতরণে থাকবে না দলীয় প্রভাব। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে এবং এখানে কিন্তু দুর্নীতির কোনো সুযোগ নাই। টোটালি ফ্রি অফ কস্ট, কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না। অফিস ওনার বাসায় যে, ওনার ঘরে যে কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড পাবেন মা বা পরিবারের নারী প্রধান। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাসিক 2,500 টাকা সহায়তা দেবে সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগামী 16 মার্চ শুরু হবে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের শাহপাড়া খাল খনন পুনঃখনন শুরুর মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সেচ সুবিধার আওতায় আসবে খালের পার্শ্ববর্তী 10,000 বিঘা কৃষিজমি। বর্ষায় নিরসন হবে জলাবদ্ধতা। এদিকে খাল পুনঃখননের প্রস্তুতি পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয় বর্তমান সরকার। সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আগামী 16 মার্চ দিনাজপুর থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলার বলরামপুরের শাহপাড়া খাল দীর্ঘদিনেও খনন না হওয়া 12 কিলোমিটার খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে গেছে। এতে শুকনো মৌসুমে পানি শূন্য হয়ে পড়ে খাল। সেচ সুবিধা বঞ্চিত হয় খালপাড়ের জমি। অন্যদিকে পানি প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সমস্যা সমাধানে খালটি পুনর্খনন সহ নির্মাণ করা হবে সুইচ গেট। বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খালেও একই দশা। পুনর্খনন করা হবে সেই খালও। এদিকে খনন কাজ শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করছেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বর্ষার সময় পানিটা জমে থাকে, আমরা আবাদ করতে পারি না। নদীটা হবে একটু গভীর, পানি আকাশে বৃষ্টি হলে তেমন কিছু আর ক্ষতি হবে না। খাল খননের ফলে যে ক্ষতির সম্মুখীন ছিল সেটা থেকে পরিত্রাণ পাবে। আমরা কৃষকরা বাঁচবো, জায়গাটা উন্নয়ন হবে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পুনর্খনন করা হবে শাহপাড়া খাল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্ব এলাকায় একযোগে আমাদের খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং যার মধ্য দিয়ে আমরা একটা গণজাগরণ তৈরি করতে চাই। খালটা খনন করে দেব, প্লাস একটা 6 বেন্ড রেগুলেটর করে দেব, যাতে বর্ষাকালে পানি আসলে সেই পানিটা আটকায় রাখবো। তাহলে এই 2,500 হেক্টরের জমি সারা বছর ইরিগেশন করতে পারবে। দুটি খাল পুনর্খননের পর দিনাজপুরে সেচ সুবিধার আওতায় আসবে 10,000 বিঘা জমি। সময় সংবাদ, দিনাজপুর। ভোরের সময় আরও থাকছে। ভারতীয় শাড়ির দাপটে হারিয়ে গেছে রংপুরের বেনারসি। নগরীতে ভারতের শাড়ি বিক্রি হচ্ছে রংপুরের বেনারসি নামে। বন্ধ কারখানা, বেকার কারিগর, যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি। দেশে ভোজ্য তেলের সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ। তবে ভোক্তারা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনায় কোথাও কোথাও ঘাটতি দেখা দিয়েছে। সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারক এবং উৎপাদকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে 1 টাকাও দাম বাড়ানো হবে না। ঈদ সামনে রেখে হঠাৎ করেই বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের ঘাটতি। বাড়তি দরে তেল কিনতে হচ্ছে ভোক্তাকে। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহেও কোনো ঘাটতি নেই। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অতিরিক্ত তেল কিনছেন ভোক্তারা। কোনো কোনো স্থানে এর প্রভাব পড়েছে। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনের বেশি তেল না কেনার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। প্যানিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এ সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে নজরদারি আরও জোরদারের ঘোষণা দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম 1 টাকাও বাড়ানো হবে না। ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের
জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। সার্বিক বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ সবাই। জীবন রক্ষাকারী ওষুধের লাগামহীন দান এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে অনেক জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিলেও গত 1 বছরে দাম বাড়েনি বলে দাবি করছে ওষুধ প্রশাসন ও মালিক সমিতি। তবে বাস্তব চিত্র ভিন্ন। কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুট নাকি কাঁচামালের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, অস্থিরতার নেপথ্যে প্রকৃত কারণ কি? উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জীবন বাঁচাতে জরুরি ওষুধ, এই ওষুধের জন্য হন্যে হয়ে ঘুরছেন 23 বছরের তরুণ নাফি। এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ধর্ণা দিয়ে ওষুধ মিললেও চড়া দামে হতাশা রোগীর। মিথাইফেন 10 নামে ওষুধটা বিক্রি হতো। প্রথমে ওষুধটার দাম 120 টাকা করেছিল, পরবর্তীতে তারা ওষুধের দামটা 170 টাকা করে ফেলে। পরবর্তীতে তারা ওষুধের স্টকটা লিমিটেড করে ফেলে। 15টা 20টা ওষুধ 2200 টাকা খুব বেশি হয়ে যায়, যে জায়গায় 10টা ওষুধের দাম ছিল মাত্র 140 টাকা। ক্যান্সার, ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ রোগ যাই হোক, বাজারে গেলেই পকেট খালি। গত কয়েক মাসে অ্যান্টিবায়োটিক, ইনসুলিন ও হৃদরোগের ওষুধের দাম বেড়েছে 30 থেকে 90% পর্যন্ত। বর্তমান বাজারে কিছু ওষুধের সংকট আর চড়া দামের সামনে দিশেহারা রোগীরা। বেশি অনেক ওষুধ পাওয়া যায় না, ওষুধ নাই, এই কোম্পানির ওষুধ অন্য কোম্পানি নিতে পারেন এমন। আমার তো 1 বক্স লাগে না, তাই আমার লাগবে 1 পিস 2 পিস, তাই বাইরে আমার বেশি দিয়ে কিনতে হয়। তাই আমি ওই 820 টাকায় কিনলাম, 785 টাকা হোলসেল রেট, খুচরা রেট 820 টাকা। দেন হিমালক মিক্স ছিল হচ্ছে আপনার কুইক পেন 5050 টাকা, 5025 টাকা, এখন হচ্ছে আপনার 5400 টাকা। এরই মধ্যে সরকার 295টি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় রেখে দাম নিয়ন্ত্রণ ও সরকারি সিদ্ধান্ত মেনে ওষুধ বিক্রির কথা বললেও বাজারের বাস্তবতা ভিন্ন। ওষুধ প্রশাসন ও মালিক সমিতি বলছে, সরকারি নির্দেশনার পর ওষুধের দাম সমন্বয় করেছেন তারা। 1 বছরের ভিতরে কোনো ওষুধ দাম বাড়েনি। নির্ধারণ করলেও একটা প্রক্রিয়া আছে, তারা এখানে ইনফরমেশন দেবে, এখান থেকে একটা প্রত্যয়নপত্র যাবে, তারপরে সেই মূল্য দিয়ে তারা বাজারজাত করতে পারবে। মূল্য মুদ্রণ করে কোম্পানি ঔষধ বাজারজাত করছে, এরকম কোনো ইনফরমেশন থাকার কথা নয়। 26 থেকে 28 হাজার ব্র্যান্ডের ভিতরে কয়টা ব্র্যান্ডের আসলে ওষুধের দাম বাড়ে? সারা বছরে হয়তো বা 50টা বা 100টা, বাকি ব্র্যান্ডগুলোর কিন্তু ওষুধের দাম বাড়ে না। এর ভিতরে আবার যেটা হয় যে সমন্বয় করতে যখন যান তখন দাম বাড়ে। তবে ওষুধ ব্যবসায়ীরা বলছেন, দাম কমানোর বদলে উৎপাদন খরচ ও ডলার সংকটের অজুহাতে গেল 2 মাসে বেড়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য ওষুধের দামও। কম রেট বাড়াই দিতেছে, সেজন্য আমরা এই ভোগান্তিটাতে পোহাচ্ছি। কিছু ডায়াবেটিস আইটেম কিছু আছে, ওগুলা বাড়ছে, দাম বাড়ছে। ইনসুলিনটা একটু বাড়ছে, যেমন নবরপেট, নবমিক্স, এই ওষুধগুলোর দাম বাড়ছে। মাঠ পর্যায়ে তদারকির কথা জানিয়ে দাম নিয়ন্ত্রণ, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। জাতীয় কমিটির অনুমোদন ব্যতিরেকে এবং অনেক ক্ষেত্রে মালিক সমিতিও বলছে যারা দাম বাড়াচ্ছে না, কিন্তু বাজারে কিনতে গিয়ে মানুষ দেখছে দাম বেড়ে গিয়েছে। একদিকে যেমন ওষুধ প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার, তেমনি যারা ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে তাদেরকেও যদি আমরা একসাথে আনতে পারি, তাহলে বহুমুখী নজরদারির ভেতর দিয়ে কিন্তু ওষুধের দামকে নিয়ন্ত্রণ করা যায়। গাণিতিক হারে ওষুধের দাম বৃদ্ধির লাগাম টানতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে খুব দ্রুত ওষুধ প্রাইসিং অথরিটির কার্যক্রম চালুর উপরও জোর দেন তারা। কারণ যাই হোক, আদতে এই ভোগান্তিতে সেই সাধারণ মানুষ। উন্নত দেশগুলোর তুলনায় ওষুধ তৈরির খরচ কম বাংলাদেশে, কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় কাঁচামাল ও মেধার সত্ত্বে বিশেষ ছাড় পায় বাংলাদেশ। সেই ছাড়ের সুবিধা থাকা সত্ত্বেও ওষুধের উচ্চ মূল্য থাকায় প্রশ্ন তুলেছেন জনসাধারণ। বলছেন, খতিয়ে দেখা উচিত সরকারের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ঋণ খেলাপি মামলা পৌঁছেছে 2.5 লাখের ঘরে, আর গত বছরের 9 মাসে বেড়েছে 26,000। খেলাপিদের বিরুদ্ধে মামলা করেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। উচ্চ আদালতে রিট করে মামলার কার্যক্রম স্থগিত করে দিচ্ছেন অনেক খেলাপি। এতে বছরের পর বছর ঋণ আদায় আটকে থাকায় বাড়ছে আর্থিক খাতের ঝুঁকি। তাই রিটের আগে খেলাপির একটি অংশ জমা দেওয়ার দাবি ব্যাংক কর্তৃপক্ষের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
আর্থিক প্রতিষ্ঠানের লাখ লাখ কোটি টাকা লোপাট হলেও আদায় করা যাচ্ছে না আইনি জটিলতায়। অর্থঋণ আদালতে মামলা হলেও আটকে যাচ্ছে হাইকোর্টের স্থগিতাদেশে। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে মামলার কার্যক্রম। আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে বছরের পর বছর সময়ক্ষেপণ করছে অনেক খেলাপি। তাই উচ্চ আদালতে শুনানির আগে ঋণের একটি অংশ জমা দেওয়ার বিধান চায় ব্যাংক কর্তৃপক্ষ। ঋণের চাঁদাগুলো করে কিন্তু বড় বড় ঋণগুলো আমরা আদায় করতে পারি না। ফলে রাষ্ট্র যদি এই জায়গায় একটু কঠোর হয় তাহলে কিন্তু এই জায়গাটা সম্ভব। সার্টেন অ্যামাউন্ট যদি বলে দেওয়া হয় যে একটা ঋণ দায়ের করতে গেলে মিনিমাম এত % টাকা জমা দিয়ে দিতে হবে, কনফার্ম করে দিতে হবে, তাহলে কিন্তু তখন এই ঋণ করার ব্যাপারে তাদের আরও কম ঋণগুলোকে সেটেলমেন্টে তারা আগে আসবে। এমন প্রেক্ষাপটে ঋণ খেলাপির মামলা পরিচালনায় আরও শক্ত অবস্থান নেয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলে যে মামলা শুধু রুজু করার মাধ্যমে তুমি তোমার দায়িত্বকে শেষ করবে না, সে মামলা অলওয়েজ পার্সু করবা, ভালো আইনজীবী নিয়োগ করবা এবং ডেট যাতে দ্রুত এগিয়ে আনা যায়, সিরিয়াল বলে কজ লিস্টে উপরের দিকে থাকবে, দ্রুত শুনানি হবে। সর্বশেষ পরিসংখ্যান বলছে ঋণ খেলাপি মামলা এখন 2,47,923টি। এর মধ্যে 2025 সালের প্রথম 9 মাসেই বিচারাধীন নতুন মামলা 25,582টি। জট নিরসনে মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়ার পরামর্শ আইনজীবীর। লোন ডিফল্টাররা যে অ্যাড্রেসগুলো দিয়ে লোন নেয় সেই অ্যাড্রেসগুলোকে তাদেরকে পাওয়া যায় না, তো তখন একটা এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ টাইম চলে যায় এদেরকে ট্রেস করাটা। লোন ডিফল্ট করলো, ডিফল্ট করার পরে ফার্দার আরও মনে করে যে মামলা হবে, তাহলে আমার হাতে আরও 5 বছর সময় চলে আসলো। তো মনে করে এটা একটা গ্রেস পিরিয়ড আমার জন্য, ততদিনে যেটা অনেক সময় ব্যাঙ্কগুলি দেউলিয়ার দিকে চলে যায়। আমার মনে হয় যে অর্থনীতি আদালত কোর্টগুলো যদি প্রপারলি একটা ক্লক মেনটেন করে যে না আমরা এতদিনের মধ্যে শার্প করব, যে কোনো অ্যাডজমেন্ট আমরা এটার থেকে বেশি দিব না। ঋণ খেলাপির মামলাগুলোতে প্রায় 5 লাখ কোটি টাকা আটকে আছে ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানের। এসব মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া সহজ করা না হলে ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাখাওয়াত আলী খানের মৃত্যুতে শোকাচ্ছন্ন শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজার আগে শ্রদ্ধা নিবেদন করে তারা। এ সময় সাংবাদিকতা শিক্ষার প্রসারে অধ্যাপক সাখাওয়াতের অবদান স্মরণ করেন সবাই। কিছুদিন আগে স্ট্রোক করার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান। রোববার রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুটা কথা প্রথমে বলছে, তুই এখানে কেন, তোর অফিস নাই? আমি বললাম যাচ্ছি, আর বললো আমার তো ক্লাস আছে, আমি তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, তো একটু জানিয়ে দিস। তো আমার মনে হয় যে উনি তো শুধু আমার বাবা না, উনি আমার শিক্ষকও। আপনারা সবাই দোয়া করবেন। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাখাওয়াত আলী খানের মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানান বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন দেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এই অধ্যাপকের। বিদ্যায়তনে সাংবাদিকতা শিক্ষার যে ধারাবাহিকতায় সেটাকে অধ্যাপক সাখাওয়াত আলী খানই বাংলাদেশে শুরু করে গেছেন। মানুষ হিসাবে অসাধারণ ছিলেন, খুব সুন্দর, শিষ্ট, নিরিবিলি জীবনযাপন করতেন, জীবনে কারো কোনো দিন ক্ষতি চান নাই, প্রচণ্ড দেশপ্রেমিক ছিলেন। বিভিন্ন কারণে বিভিন্ন শিক্ষককে পেয়েছি, অনেক শিক্ষক পেয়েছি, কিন্তু স্যারের মতন এত নিউট্রাল শিক্ষক পাওয়াটা খুব মুশকিল। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা শেষে সাখাওয়াত আলী খানের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে। সেখানেই তাকে সমাহিত করা হবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। যেই প্রশাসনের পক্ষ থেকে বারংবার আমাদেরকে এই হত্যাকারীদেরকে বা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার যেই প্রচেষ্টা আমরা ফেসবুকে দেখি, সেই জায়গা থেকে আমাদের একটা আশঙ্কা থেকে যায় প্রশাসন চাইলেও এই হত্যার সুষ্ঠু তদন্ত করতে তারা সক্ষম কিনা। এই জন্য আমরা জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার একটা তদন্ত করবার জন্য তাদেরকে বলছি, বিচার করবার জন্য তাদেরকে বলি নাই। কারা তাকে সেফ এক্সিট দিল, কিভাবে এই খুনি
ভারতে পালিয়ে গেল। কারা এর পেছনে রয়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। রাজশাহীর দুর্ধর্ষ এক প্রতারক দম্পতি, যারা অনুদানের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব পাচ্ছে, ভিক্ষুকদের এমন সিম সংগ্রহ করে। সেই সিমের মাধ্যমে বিভিন্ন জনকে ফোন করে তাদের স্বজনরা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি জানিয়ে চিকিৎসার জন্য টাকা নেয়। টাকা তোলা হলেই নষ্ট করে ফেলেন সিম ও ফোন। ভিক্ষুকদের সিম ব্যবহার করে প্রতারণা করায় দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিল ওরা। তবে শেষ রক্ষা হয়নি প্রতারণার 21 লাখ টাকা সহ গ্রেপ্তার হয়েছেন সিআইডির হাতে। 4 বছরে দম্পতির হেফাজত থেকে সংগ্রহ করা 50টি সিমে কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক মায়ের কাছে ফোন আসে। মেয়ে সুইডেন প্রবাসী। মেয়ে সেজে দেশে ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জানিয়ে সাহায্য চান মায়ের কাছে। মেয়ের বিপদের খবরে মোবাইল ব্যাংকিং হিসাব রকেটে কয়েক দফায় পাঠিয়ে দেন প্রায় 5 লাখ টাকা। টাকা পাঠানোর পর ফোন করলে দেখেন নম্বর বন্ধ। মেয়ের নম্বরে ফোন করে দেখেন আছে সুইডেনেই। প্রতারণার অভিযোগে থানায় করা হয় সাধারণ ডায়েরি। এমন প্রতারণার শিকার এলাকার আরও অনেকে। তদন্তে নেমে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি মালিবাগ সদর দপ্তরের এলআইসি শাখার সাহায্য নেয়। শনাক্ত করা হয় সেই নম্বর। খোঁজ নিয়ে জানা যায় সেটি একটি ভিক্ষুকের নম্বর। অনুদানের নাম করে সিমটি কিনে নেয় এক ব্যক্তি। আমার বেটির নাম দিয়ে খুব অসুবিধা। মা কয়েছে যে শরীর নেমে গেছে, যে খুব কঠিন অবস্থা, হাসপাতালে ভর্তি আছে। তার রকেট নাম্বার কয়েছে ফেলিয়েছে টাকা, তো হারিয়ে গেল মোবাইল নাম্বার। কয়েকশো নাম্বার ট্র্যাকের পর প্রবার একটি ঠিকানার খোঁজ মেলে। অভিযান চলে সেখানে। আটক করা হয় মধ্যবয়স্ক এক দম্পতিকে। কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। দম্পতির টাং থেকে উদ্ধার করা হয় 21,30,000 টাকা। খোঁজ মেলে অর্ধশতাধিক সিমের। দম্পতি আটকের পর হতবাক পুরো এলাকা। তারা এমন কাজ করতে পারে চিন্তাই করতে পারছেন না কেউ। মোবাইলে যে কথাবার্তা বলে টাকা করে এগুলার বিষয়ে আমরা কিছু জানি না। সেদিনকে গোটা পাড়া জানলো আর আমরা জানলাম, কারণ আমরা বুঝতেই পারিনি যে এলাকার মধ্যে এরকম একটা চক্র এলে এখানে উনি বসবাস করছে। সিআইডি বলছে অনুদানের লোভ দেখিয়ে ভিক্ষুকদের সিম দিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতেন ওই দম্পতি। সেই সিমের মাধ্যমে কণ্ঠনকল করে বিভিন্ন জনকে ফোন করে তাদের স্বজনরা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি জানিয়ে চিকিৎসার জন্য টাকা চান। পরে সেই ভিক্ষুকদের রকেট, নগদ বা বিকাশ নম্বরে টাকা এনে হাতিয়ে নেয়। যখন কোনো ভিক্ষুক বা অসহায় লোক তাদের কাছে আসে, তো এইভাবে সে এই অ্যাকাউন্টের ইনফরমেশন নিয়ে নেয় এবং সিমটা নিয়ে নেয়। তখন এই সিম এবং এই অ্যাকাউন্ট ব্যবহার করে সে ওই প্রতারক ভিকটিমদের কাছ থেকে টাকা নিয়ে এইটা সে তাদের হস্তগত করে। উদ্ধার অর্ধশতাধিক সিমের মধ্যে 8টি সিমে 6 মাসে 10 লাখ টাকার লেনদেন হয়েছে। 4 বছরে এরা কোটি টাকার বেশি লেনদেন করেছে বলে জানায় সিআইডি। সে স্বীকার করে যে পুরো টাকাটাই সে আসলে এইভাবেই নিয়েছে ভিকটিমদের কাছ থেকে। তো এতে করে মনে হচ্ছে যে সে আসলে দীর্ঘদিন ধরেই এটা করতো এবং সে একজন খুব ভালো প্রফেশনাল প্রতারক এই লাইনে। চক্রের সাথে অনেক মোবাইল ব্যাংকিং এজেন্ট জড়িত জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল গুলি উদ্ধার করা হয়েছে। জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ অস্ত্রটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। সকালে শহরের শীতলক্ষা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক লুৎফুর রহমান মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। এ সময় 3 দুর্বৃত্ত তার পথরোধ করে অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার পিস্তলটি ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনার পরে বন্দর ও ফতুল্লার কাশীপুর এলাকার আলাদা অভিযান চালিয়ে বিশাল, ফরহাদ ও হাসান নামে 3 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে উদ্ধার করা হয় পিস্তলগুলি। গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান, সোমবার সকালে উদয়পুর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী সহ কয়েকজন নেতা রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসেন। এ সময় লেবু মিয়ার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে 8 জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজাহার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক
SM মাইনুল হাসান। ভোরের সময় আরও থাকছে। মেহেরপুরের আমের বাগানে বকুলের সমারোহ, ভালো ফলনের আশা বাগান মালিকদের, রপ্তানির জন্য নতুন বাজার তৈরির দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহাসড়কের পাশে ময়লার ভাগার অপসারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ পরিদর্শন করে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ময়মনসিংহ যাওয়ার পথে এ ময়লার ভাগার দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রিসভা গঠন করে দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি রাস্তার পাশে গাছের চারা রোপণের পরামর্শ দেন সরকার প্রধান। দ্রুত সময়ের মধ্যে এই ময়লাগুলো সরিয়ে একটা আলাদা ডাম্পিং পয়েন্ট সিটি কর্পোরেশন করবে, সেখানে ময়লা যাবে, এখানে আর কেউ ময়লা ফালাবে না। এবং রাস্তার দুই পাশে খুব দ্রুততম সময়ের মধ্যে মাটি ভরাট করে বিউটিফিকেশন হবে, ফুলের গাছ এবং বিশেষ করে নিম গাছকে আমরা অগ্রাধিকার দিয়ে, যাতে এই চৌরাস্তা থেকে শুরু করে ময়মনসিংহ রোডের একদম শেষ সীমানা পর্যন্ত, মানে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত আমরা শুরু করব। পর্যায়ক্রমে এটা ময়মনসিংহ পর্যন্ত যাতে বিউটিফিকেশন আওতায় আসে এই ব্যবস্থায় নিব। প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদী দখল ও দূষণের চাপে ক্রমে অস্তিত্ব হারাচ্ছে। নদীতে ফেলা ময়লা আবর্জনার উদ্ভট দুর্গন্ধে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন জনজীবন। স্থানীয়রা বলছেন, এক সময়ের খরস্রোতা এ নদী এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছেন, উদ্ধার ও খননে উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী, একসময় এই নদীতে পাল তোলা নৌকা চলত, ছিল প্রাণচাঞ্চল্য। কিন্তু বছরের পর বছর অব্যবস্থাপনা, দখল ও দূষণে হারিয়ে গেছে নদীর স্বাভাবিক প্রবাহ। বর্তমানে বর্ষা মৌসুম ছাড়া অধিকাংশ সময়ই পানি শূন্য পড়ে থাকে নদীর বুক। এ যেন দীর্ঘ হাহাকারের প্রতিচ্ছবি। নদীর উৎসমুখ বন্ধ ও বিশ্বনাথ বাজার, কালীগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজার এবং নদী তীরের বসতি এলাকায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কোথাও ময়লা ফেলে তীর ভরাট করা হয়েছে, আবার কোথাও স্থাপনা ও গাছ লাগিয়ে দখলমুক্ত করে রাখা হয়েছে। এতে নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং একই সঙ্গে বাড়ছে পরিবেশগত ঝুঁকি। খুব বড় আছিল, বড় মোটামুটি লঞ্চ ইতা চলতো, এরপরে আছিল পানিতে বাসিয়া উঠতো, এইরকম বড় আছিল। এটা অনেক তো সারা বড় আউট হয়ে গেছে, সবসময় গন্ধ করে, প্রায় সময় তো আমরা মুখো মাস্ক ইউজ করিয়া যাওয়া লাগে। তো আমরাও চাইলাম, প্রশাসনের কাছেও চাইলাম, নদীটা আগের মতো নাই। তো ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা তৈরির কাজ চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ময়লা ফেলাটা বন্ধ করতে পারি, তাহলে আমার মনে হয় দীর্ঘমেয়াদী আমরা এটার একটা সুফল পেতে পারি। সেক্ষেত্রে আমরা পৌরসভার উদ্যোগে আমরা 3টি স্থায়ী ডাস্টবিন করার উদ্যোগ নিয়েছি। নদী খননের কাজ প্রক্রিয়াধীন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনের সাথে মিলে আমরা উচ্ছেদের বিষয়টা প্রশাসনের সহায়তায় করা সম্ভব হয়, তাহলে কিন্তু খনন কার্যক্রমটা পুরোপুরি সাকসেসফুল হবে। নদীর দুই পারের অবৈধ দখল উদ্ধার ও নদী রক্ষায় নানা উদ্যোগের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। যারা ব্যবসায়ী এখানে আছে, যারা দখলদার অবৈধ, তাদের সাথে কথা বলে একটা কম্প্রোমাইজের মাধ্যমে কিছু একটা করা যায় কিনা, ভাসিয়া নদী নিয়ে যাতে এটাকে খনন করে এটা পানি ফ্লো করা যায়। বাসিয়া নদীর দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। এর বিশ্বনাথ অংশে দুরবস্থা শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিশ্বনাথের বাসিয়া নদীর দুই পারের অবৈধ দখল এবং অতিরিক্ত ময়লা ফেলায় নাব্যতা হারিয়েছে নদীটি। এটি পুনঃখননে প্রশাসনের গতানুগতিক আশ্বাস। নদীটিকে পূর্ণরূপে ফিরে পেতে চায় বিশ্বনাথবাসী। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, বিশ্বনাথ, সিলেট। সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলায় জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্বোধনী উদ্যোগ ও অভিযোজন অভিজ্ঞতা তুলে ধরতে সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট পাইকের মোড়ে মেলা অনুষ্ঠিত হয়। এতে 13টি স্টলে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন জীবিকা, স্থানীয় জ্ঞান ও অভিযোজন কৌশল তুলে ধরা হয়। উপকূলীয় কৃষিযন্ত্র ও আগাছা ব্যবস্থাপনা, হাওর ও উপকূলীয় অঞ্চলের মাছ ধরার উপকরণ, আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহার সামগ্রী তুলে ধরা হয়। একই সঙ্গে জারি সারি পরিবেশন, চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শন করা হয়। এতে শিক্ষার্থী, নারী সংগঠক,
যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গাইবান্ধায় আগুনে 6টি দোকান ও কিশোরগঞ্জের 8টি ব্যবসা প্রতিষ্ঠান পড়ে গেছে। স্থানীয়রা জানান, সোমবার ভোরে গাইবান্ধার পলাশবাড়ির কাশিয়াবাড়ি বাজারে হঠাৎ করে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ডেন্টাল কেয়ার, ইলেকট্রিক সামগ্রীর দোকান সহ 6টি দোকান পড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জের গুজাদিয়া বাজারে ইলেকট্রিক পণ্যের শোরুম, কাপড়ের দোকান, মুদি দোকান, বইয়ের লাইব্রেরি সহ 5টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় আর 4টি দোকান অধিকাংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কুমিল্লায় মাদ্রাসায় আগুন লেগে পুড়ে গেছে 7টি কক্ষ। মাদ্রাসার সুপার জানান, সোমবার রাতে লাকসামের রেলওয়ে জংশন সংলগ্ন সালেহিয়া ওয়ালিয়া দিনিয়া মাদ্রাসা ও এতিমখানার মসজিদে চলছিল তারাবির নামাজ। এ সময় একজন শিক্ষার্থী মাদ্রাসা ভবন থেকে আগুনের ধোঁয়া দেখে চিৎকার করে। পরে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহায়তায় নেভানো হয় আগুন। এ ঘটনায় মাদ্রাসার রান্নাঘর সহ 7টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুড়িগ্রামে ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ঘোগাদহ বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করে এ সময় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে পুরো খুঁটিতে। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। ঈদ সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ব্যস্ততা বেড়েছে সেমাই কারখানাগুলোতে। এ সুযোগে অতিরিক্ত অর্থের লোভে অপরিষ্কার ও নোংরা পরিবেশে যত্রতত্রভাবে তৈরি করা হচ্ছে সেমাই। তবে প্রশাসন বলছে, ভেজাল খাদ্য উৎপাদন ঠেকাতে অভিযান পরিচালনার মাধ্যমে করা হচ্ছে জরিমানা। প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে কারখানা। রুবেল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন জিয়াউর রহমান বকুল। ঠাকুরগাঁও জেলা সদরের বিসিক শিল্পনগরী ও পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ছোট বড় কারখানাগুলোতে প্রবেশ করলেই চোখে পড়বে কারিগররা ব্যস্ত সময় পার করছেন সেমাই উৎপাদনে। নিয়মের তোয়াক্কা না করে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে মুখরোচক খাবার, বিভিন্ন প্রকার সেমাই। এছাড়া ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় এমন পরিবেশে কারখানার ভেতর দীর্ঘ সময় ধরে ফেলে রাখা ডালডা ও নোংরা তেলে ভাজা হচ্ছে নানা ধরনের লাচ্ছা সেমাই। এমনকি কারিগরদের মধ্যেও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। অন্যদিকে সাদা সেমাই উৎপাদনের পর নোংরা পরিবেশে শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব খাদ্য সামগ্রী দ্রুত প্যাকেটজাত করে পাঠানো হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। ঈদ সামনে রেখে প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও তেমন নজরদারি নেই প্রশাসনের। তবে উৎপাদিত কারখানার সংশ্লিষ্টরা নানাভাবে দায় এড়ানোর চেষ্টা চালান। ঝোল টোল পরিষ্কার করে দিছি, পরিষ্কার করে কাজ করছি, যেহেতু মানুষ খাবে। হালকা সামান্য একটু মেডিসিন দিতেছে, কালার হইতেছে মালটা। যেভাবে মালটা বানাই যেন ভালো বাজারে উন্নত মানের কোনো ময়লা ভালো পরিষ্কারভাবে রাখি। কিছুটা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের কথা স্বীকার করে গাফলতি থেকে বেরিয়ে আসার কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। হয়তো দেখছেন কোনো কিছু, কিন্তু নোংরা তো কিছু না। আমাদের লিগ্যাল যতগুলো কাগজপত্র আছে, বিএসটিআই করা আছে, আমাদের পরিবেশের লাইসেন্স আছে, কারখানার লাইসেন্স আছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমরা বেশ কিছু জায়গা থেকে খবর পেয়েছি যে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছে। এগুলো আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে এগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জেলা ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় ছোট বড় অর্ধশত সেমাই কারখানা রয়েছে। প্রতিটি কারখানায় গড়ে দৈনিক বিভিন্ন ধরনের 10 মনের বেশি সেমাই উৎপাদন হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। যশোরের বেনাপোল শাসা সীমান্ত থেকে ক্রিস্টাল মেথাইস ও জাল টাকা উদ্ধার করেছে বিজিবি জানায়, সোমবার সকালে শাসার কায়বার দাঁতখালি থেকে 100 গ্রাম ক্রিস্টাল মেথাইস জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী।
অপর অভিযানে একই সীমান্ত থেকে রোববার রাতে ৪৩,০০০ জাল টাকার নোট সহ হাসানুজ্জামান নামে এক যুবককে আটক করা হয়। জব্দকৃত মাদক, জাল টাকা সহ আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কুড়িগ্রামে বিপুল পরিমাণ ওষুধ ও সরঞ্জাম কুরিয়ারে পাচারকালে স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোর কিপারকে আটক করা হয়েছে। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার রাতে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালানো হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুককে ৪০,০০০ পিস মেট্রোনিডাজোল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন সহ আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস। জব্দকৃত মালামাল থানায় নেওয়া হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। ময়মনসিংহে মাদকের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভার এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সমস্যা সমাধানে উঠে আসে বিভিন্ন দিক নির্দেশনাও। সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা। এতে জেলা প্রশাসন, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ জেলার সংসদ সদস্যরা। সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট সহ বিভিন্ন আইনশৃঙ্খলা সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। সভায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার উপর গুরুত্বারোপ করে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, অপরাধীরা এখন পুলিশকে ভয় পায় না, তাই অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। কালকে থেকেই বা আজকে থেকেই আপনারা একটু শক্ত হন, কঠোর হন, নির্মম হবেন না, কঠোর হন। ক্রিমিনাল ধরেন, ক্রিমিনাল তো আপনাদের লিস্টের ক্রিমিনাল, এদেরকে ধরেন না। এদিকে মাদক মামলার আসামিরা জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি মাদক সংক্রান্ত আইন সংশোধনের উপর গুরুত্বারোপ করেন এবং মাদক প্রবেশের স্থানগুলোতে চেকপোস্ট জোরদার করার আহ্বান জানান। প্রত্যেকটা সিএনজি, অটো, গাড়ি, বাস ড্রাইভার, যারা যারা যানবাহন আসে, একটু বাড়িয়ে দেন আমাদের অভিযানটা, রেটটা বাড়ায় দেন। আমার মনে হয় এটাতে একটু সুফল পাওয়া যাবে। যারা মাদক সেবী তাদের কাছ থেকে মাদক ধরে খুব একটা ফায়দা হবে বলে আমি মনে করি না। চালান আটকাতে হবে, আপনাদের যারা ব্যবসা করছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক কর্মশালায় অংশ নেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। সেখানে তারা ঐক্যবদ্ধভাবে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ঈদ কেনাকাটায় ক্রেতা বিক্রেতায় সরগরম টাঙ্গাইল করটিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাট। সেই খবর জানাতে এই মুহূর্তে করটিয়া হাটে আছেন রিপোর্টার কাদির তালুকদার। যুক্ত হব তার সাথে। কাদির তালুকদার, করটিয়া শাড়ির হাটে ক্রেতা শূন্য দেখা গেল, বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতি কিছুটা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে যারা বিক্রেতা রয়েছে, তাঁতি রয়েছে, তারা কিন্তু তাদের যে উৎপাদিত শাড়ি, সেই শাড়িগুলো নিয়ে এসেছেন। নিয়ে এসে তারা পসরা সাজিয়ে কিন্তু বসে আছেন মূলত ক্রেতা যারা রয়েছে, ক্রেতাদের অপেক্ষা করছেন। আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে করটিয়া হাট, বিখ্যাত হাট, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাট বলে বলা হয় এটিকে। ইতিমধ্যেই আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে মূলত রোববার গভীর রাত থেকে এই হাটটি শুরু হয়েছে। রোববার, সোমবার, আজ মঙ্গলবার, এই 2 দিন কিন্তু যথারীতি তারা ব্যবসা করেছেন। এখন যদিও দেখা যাচ্ছে যে এই ক্রেতা শূন্য, ইতিমধ্যেই যারা দূর দূরান্তের ক্রেতা সাধারণ রয়েছেন, অর্থাৎ পাইকারি ক্রেতা, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা চলে আসেন এই কাপড়ের হাটে। এখানে এসে তারা মূলত তারা পছন্দের কাপড়গুলো কিনে নিয়ে তাদের যে শোরুম গুলো রয়েছে সেই শোরুমে বিক্রি করেন। তো যারা পাইকারি ক্রেতা ছিলেন তারা ইতিমধ্যেই তাদের যে পছন্দের যে কাপড় সেগুলো তারা নিয়ে গেছেন। এখন সকাল 10টার পর থেকে যারা খুচরা ক্রেতা রয়েছে, আঞ্চলিক যে ক্রেতাগুলো রয়েছে, তারা কিন্তু এখানে আসবেন এবং
তারা এসে কিন্তু এখান থেকে পছন্দ মতো শাড়ি কিনবেন। মূলত এই যে করুটিয়া হাট, এই করুটিয়া শাড়ির হাটে পাইকারি ক্রেতার পাশাপাশিও কিন্তু খুচরা বিক্রি করা হয়, যেই কারণে এই হাটটি সকাল 10টার পর থেকেই জমজমাট হয়ে উঠবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কাকডাকা ভোরে ক্রেতা শূন্য দেখা গেলেও আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ক্রেতারা আসতে শুরু করেছেন এবং সেই অপেক্ষায় কিন্তু যারা এখানে বিক্রেতা রয়েছেন, তাঁতি রয়েছে, তারা কিন্তু অপেক্ষা করেছেন। তারা আমরা কথা বলেছি, এখানে যারা তাঁতি রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে যে আসলে দীর্ঘদিন যাবত এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা ছিল, সেই অস্থিরতা কাটিয়ে বর্তমানে একটি নির্বাচনী সরকারের অধীনে এই যে এখন দেশ পরিচালিত হচ্ছে, যেই কারণে কিন্তু তারা আশা করছেন যে এবছর আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু তাদের ব্যবসা কিছুটা ভালো যাবে এবং যে শাড়ির যে দাম, সেই শাড়ির দামও কিন্তু ইতিমধ্যেই আমরা জেনেছি যে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে অনেক বেশি বেড়েছে ব্যাপারটি সেরকম নয়, তবে আমরা জেনেছি যে আসলে কিছুটা বেড়েছে। প্রতিটি শাড়িতে 20 থেকে 30 টাকা পর্যন্ত শাড়িতে বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখানে যারা পাইকার যারা রয়েছেন, দেশের বিভিন্ন জেলার পাইকার, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে হ্যাঁ, এই যে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের বেশ কিছুদিন ব্যবসা মন্দা গিয়েছে এবং তারা ইতিমধ্যেই এই করুটিয়া হাটের দিকে তারা আসতে শুরু করেছে এবং তাদের ব্যবসা যে আরো যে ঈদের বেশ কিছুদিন বাকি রয়েছে, সেই কিছুদিনের মধ্যেই তারা মনে করছেন যে তাদের ব্যবসা বাণিজ্য ভালো যাবে এবং এখানে যারা তাঁতি রয়েছে, এখানকার উৎপাদিত যে শাড়ি রয়েছে, সেই শাড়িগুলো তারা কিছুটা বেশি দামে বিক্রি করতে পারছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের করুটিয়া শাড়ির হাট। টাঙ্গাইলের করটিয়া শাড়ির হাট থেকে যুক্ত ছিলাম। যশোরে ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি চক্রের 6 সদস্যকে আটক করেছে র্যাব। জেলি, সয়াবিন তেল ও সোডা দিয়ে তৈরি করা হতো দুধ, এমন খবর পেয়ে কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামের অভিযান চালায় র্যাব। এ সময় ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের 6 সদস্যকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে 5 জনকে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা করা হয় 1 লাখ টাকা করে। ভ্রাম্যমাণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা দুধের নামে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 5 দফা দাবিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম জানান, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা পাম্পের কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করেছেন। সোমবার সন্ধ্যায় এ নিয়ে নগরীর চৌকিদেখা এলাকায় উত্তরা পেট্রোল পাম্পে মিঠু নামের এক কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়। পরে জরুরি ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন সংগঠনটির কর্মকর্তা-কর্মচারীরা। গাজীপুরে সিজার করতে গিয়ে প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে লাশ রেখে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। রোববার সিজারের জন্য শ্রীপুরের বাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি হন রুমা আক্তার। সিজার শেষে পুত্র সন্তানের জন্ম হওয়ার কয়েক ঘন্টা পার হলেও মায়ের সঙ্গে স্বজনদের দেখা করতে দেয়া হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সন্দেহ হলে রুমা আক্তারকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে রুমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে ক্ষুব্ধ স্বজনরা লাইফ কেয়ার হাসপাতালে হামলা চালিয়ে ফার্মেসি, অপারেশন থিয়েটার, পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি এবং চিকিৎসকদের কক্ষ ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটিকে একাধিকবার জরিমানা করা হয়। রংপুরের বেনারসি পল্লী জুড়ে শুনশান নীরবতা, কারখানা বন্ধ, বেকার কারিগর, অবহেলা, অযত্নে পড়ে আছে যন্ত্রপাতি। অথচ এখানকার ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির নাম ব্যবহার করে ভারতীয় শাড়ি বিক্রি করে ভাগ্য বদলে ফেলেছেন আলো ঝলমলে শহুরে শোরুমের মালিকরা। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতা, অথচ নিষ্ক্রিয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। শাকিল মাহমুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদওয়ান হিমেল।
ঈদ উপলক্ষে রংপুর নগরীর সবচেয়ে বড় বেনারসি শাড়ির শোরুমে আলো ঝলমল সাজসজ্জা, ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। বেনারসি শাড়ি ঈদ সহ বিভিন্ন পালা পার্বণে প্রথম পছন্দ অনেক নারীর, তাই অনেকটা অন্ধবিশ্বাসে দাম মিটিয়ে বেনারসি শাড়ি নিয়ে ফেরেন ক্রেতা। প্রায় সময় এখানে কিনি, আবার শুনছি যে আশেপাশে কারখানা আছে তৈরি করে। শাড়ির কোয়ালিটি ভালোই মনে হচ্ছে, এখন অত তো মানে ভালো কোয়ালিটি ভালো। বিক্রেতাদের দাবি ঐতিহ্য টিকিয়ে রাখতে নিজেদের কারখানাতেই হয় বেনারসি উৎপাদন। বেনারসি বিক্রি হচ্ছে, আপনার তাঁতের বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের শাড়ি বলতে শাড়ি জগতের সবগুলোই পাবেন। আমরা বিভিন্ন কারখানা থেকে কন্ট্রাক্ট নিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের তৈরি করে তারা আমাদেরকে দেয়। কিন্তু ওই বিক্রেতার দেয়া ঠিকানায় পাওয়া গেল না বেনারসি শাড়ি তৈরির নমুনা। অনেক আগেই বন্ধ হয়ে যাওয়া এসব কারখানাগুলোতে এখন ভুতুরে পরিবেশ। বেনারসি পল্লীর একমাত্র বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটির অবস্থাও বেহাল। কারিগররা জানালেন ভারতীয় শাড়ির দাপটে হারিয়ে গেছে এখানকার বেনারসি। ভারতের শাড়ি আসিয়ে বাংলাদেশ শাড়ি প্রথম কম হয়ে গেছে। এটা বিক্রি দেশি শাড়ি হচ্ছে না, এগুলো ইন্ডিয়ান হচ্ছে। আমাদের শাড়িগুলো না নিয়ে এখন মনে করেন এই কম দামে শাড়িগুলো নিয়ে যাচ্ছে, বলতেছে আমাদের এটা বেনারসি শাড়ি। এইভাবে কিন্তু আমাদের তাঁতগুলো বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধ হয়ে গেলেও বেনারসি নামে ভারতীয় বেনারসির জমজমাট ব্যবসা আর ক্রেতা ঠকানোর এই খবর জানা নেই ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভারত থেকে এনে যেন দেশি বলে বিক্রি করা না হয়, নিজস্ব উৎপাদন বলে বিক্রি করা না হয়, আবার নিজে উৎপাদন করে বিদেশ থেকে আমদানি করা হয়েছে সেটা যেন না হয়। যেখানে আমাদের আইনের সাথে ব্যত্যয় হবে বা আইন লঙ্ঘিত হবে, ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হবে, সেখানে আমাদের অভিযান চলবে। রংপুরের ঐতিহ্যবাহী বেনারসি শিল্পের বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নকল বেনারসি বিক্রয় বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি নাগরিক সমাজের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গুরুত্বপূর্ণ সড়ক হলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ পর্যন্ত 13 কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী। বিভিন্ন স্থানে খানাখন্দ, প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। অভিযোগ উঠেছে দফায় দফায় সংস্কার করা হলেও নানা অনিয়মে মেলেনি সুফল। সাময়িক সংস্কার নয়, দ্রুত সড়কটি পুনর্নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের। সোহেল মিয়ার তোলা ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। সড়ক জুড়ে খানাখন্দ, হেলে দুলে চলে গাড়ি, মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এমন খানাখন্দ। রংপুর চিনিকল এবং কোচা শহর হুঁশিয়ারি পল্লীর কারণে সড়কটি গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে ভাঙাচোরার মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় এলজিইডি 1.5 বছর আগে সড়কটি সংস্কার করে, কিন্তু কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সুফল মেলেনি। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। খালি তালি দুলি মারে দেখা যায়, তাক ভালো মতো ঠিকও করে না। প্রতিনিয়তই গাড়ি দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে। এখানে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা গর্ভবতী মহিলাও নিয়ে যাই একটা ক্লিনিকে বা একটা হাসপাতালে, আমরা যাইতে পারি না, খুব কষ্ট হয়। সাময়িক সংস্কার নয়, দ্রুত সড়কটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। জনভোগান্তির কথা চিন্তা করে আমরা জরুরি ভিত্তিতে কিছুটা মেইনটেনেন্স করে দিচ্ছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি হলো রিহ্যাবিলিটেশন বা যেটা লাগে অ্যাসেস করে যেটা লাগে উদ্যোগ নেব। গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ পর্যন্ত 13 কিলোমিটারের সড়কটি দিয়ে হাজারো যানবাহন প্রতিদিন চলাচল করে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নোয়াখালীতে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটে ডোবা থেকে উদ্ধার হয়েছে এক বৃদ্ধার লাশ এবং চাঁপাইনবাবগঞ্জে অচেতন অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার বিকেলে চৌমুহনী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের খালপাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। মরদেহটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের হাত পা রশি দিয়ে বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পেটানোর পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। অন্যদিকে বিকেলে বাগেরহাট শহরের দাসপাড়া এলাকায় নিজ বাড়ির ডোবা থেকে গীতারানী দাস নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়। একমাত্র ছেলে জানান, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন তার মা। 4 মার্চ সন্ধ্যার পর নিখোঁজ হন তিনি। এদিকে সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে ট্রাক চালক মাসুদ আলীকে অচেতন অবস্থায় দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারা দেশে অব্যাহত ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জন উদ্যোগ যশোর ও বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে 2 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের আইনের আওতায় আনতে হবে। অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় এবং টাকা দিয়ে পার পেয়ে যায়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারলে সমাজ থেকে নারী নির্যাতন দূর হবে বলেও জানান তারা। ভারত থেকে আমদানি বাড়লেও হিলিতে কমেনি চালের দাম, বরং দুদিনের ব্যবধানে সরু চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। দাম বাড়ার কারণ হিসেবে নির্বাচনের পর চাহিদা বাড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে এরই মধ্যে আগামীকাল শেষ হচ্ছে বেসরকারি পর্যায়ে শুল্কমুক্ত চাল আমদানির মেয়াদ। চালের দাম সহনীয় রাখতে বেসরকারি পর্যায়ে 232 জন আমদানিকারককে 2 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল আমদানির অনুমতি দেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে 19 জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় আমদানি। তবে নির্বাচন সহ নানা কারণে শুরুতে আমদানিতে দেখা গেছে ধীরগতি। নির্বাচন পরবর্তী সময়ে চাহিদা বাড়ায় প্রতিদিন 3 থেকে 4 হাজার মেট্রিক টন চাল আমদানি হচ্ছে। আমদানি গতির বাড়ার পরও বাজারে বেড়েছে চালের দাম। সম্পা কাটারি বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা কেজি দরে। 3 দিন আগেও বিক্রি হয়েছে 61 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বাড়ায় বাজারে বেড়েছে দাম। আগে চাউলের রেট ছিল 60 টাকা 62 টাকা, এখন হচ্ছে চাউল ঢোকা মানে বন্ধ শেষ দিকে, তো এখন দাম চাচ্ছে 66 টাকা 65 টাকা, এর মধ্যে বেচা কেনা হচ্ছে। এখন 10 তারিখের পর আমদানি আর হবে না, এই জন্য যারা ইনপুট করে ওরা দাম বেশি চাচ্ছে। চালটা আগামী 10 তারিখে বন্ধ হয়ে যাবে, আমদানি বন্ধ হয়ে যাবে। এর মধ্যে পার টনে মনে করেন 4,000 টাকা বা 5,000 টাকা বেশি। কেউ চাল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। চাল মজুত করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি এবং যদি কেউ মজুত করে থাকে এবং অসৎ উপায় অবলম্বনের জন্য মজুত করে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো আমরা। কাস্টমস ও বন্দরের তথ্য মতে 19 জানুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 84,675 মেট্রিক টন চাল। সময় সংবাদ, হিলি। বাজারে ভালো দাম না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের আলু চাষিরা। অনেকেই ক্ষেতের আলু উত্তোলন করে বিক্রি করছেন উৎপাদন খরচের অর্ধেক দামে। এমন পরিস্থিতিতে বিদেশে আলু রফতানি সহ বাজার নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ কামনা করছেন তারা। অন্যদিকে ক্ষতি পোষাতে উৎপাদিত আলু হিমাগারের পাশাপাশি দেশীয় পদ্ধতিতে সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। বাদশা সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। পরিপক্ক হওয়ায় শ্রমিক লাগিয়ে ক্ষেতের আলু তুলতে শুরু করেছেন কৃষকরা। বস্তায় ভরিয়ে কেউ কেউ বিক্রি করলেও অনেকেই নিয়ে যাচ্ছেন হিমাগার ও বাড়িতে। গত বছরের লোকসান পোষাতে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ করেছেন কুড়িগ্রামের কৃষকরা। উৎপাদন ভালো হলেও শুরুতেই বাজার দর পড়ে যাওয়ায় হতাশ তারা। চাষিদের দাবি, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 17 থেকে 18 টাকা হলেও বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকায়। বারবার লোকসানের ভার কমাতে রফতানি সহ বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি তাদের। আলু খায় না, আলু আর আবাদ করব না। যেটা আলু আমরা লাগাইছি এবং বর্তমান যে বাজার দাম 9 টাকা 10 টাকা, তাতে তো আমরা কৃষকেরা বাঁচবো না। আলুর দাম নাই, তুলতে পারতেছে না, বিক্রি হচ্ছে না। গতবার 15 টাকা ছিল, আজকে এবার 10 টাকা। আলু তো যে 8 টাকা 7 টাকা 9 টাকা কেজি, আলু তো কাউকে নেয় না। এই অবস্থা যদি থাকে আমরা মাঠে মারা যাবো কৃষকরা। এদিকে উৎপাদিত আলুর ভালো বাজার মূল্য পেতে হিমাগারের পাশাপাশি দেশীয় পদ্ধতিতে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরকারি কোল্ড স্টোরেজ আছে, সেগুলোতে আলু সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তারা যেন তাদের দেশীয় পদ্ধতিতে আলুটাকে 3-4 মাস যেন সংরক্ষণ করতে পারেন, সেই লক্ষ্যে যাবতীয় পরামর্শ সহ অন্যান্য যে সহযোগিতা আছে সেগুলো আমাদের মাঠ পর্যায়ে আমাদের অবশ্যরা দিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে জেলার 9 উপজেলায় 7,100 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবছর আবাদ হয়েছে 7,995 হেক্টর জমিতে, যা গত মৌসুমের চেয়ে 5,000 হেক্টর কম। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশে প্রতিবছর আলুর উৎপাদন বাড়লেও রফতানিতে আশানুরূপ সাফল্য নেই। ফলে ঘরোয়া চাহিদা মিটিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থাকছে।
এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। গবেষকরা বলছেন রফতানিমুখী আলু উৎপাদন, গুণগত মান ঠিক রাখা এবং নতুন নতুন বাজার তৈরিতে সরকারকে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। গত ৫ বছরে দেশে আলু উৎপাদন বেড়েছে প্রায় ১৫%। ২০২০ সালে যেখানে উৎপাদন ছিল ১ কোটি টন, ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ টনে। আর চলতি মৌসুমে আরও ৫ লাখ টন বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত আলুর ৮০ লাখ টন অভ্যন্তরীণ খাবার, বীজ ও দেশীয় শিল্পে ব্যবহৃত হয়ে বছরে উদ্বৃত্ত থাকছে গড়ে ৪০ লাখ টন। তবে হতাশার কথা হলো উৎপাদন বাড়লেও রফতানি বাড়েনি। ২০২০-২১ অর্থ বছরে ২ লাখ ৮ টন আলু রফতানি হলেও এরপর থেকে কমতে থাকে। সবশেষ ২০২৪-২৫ অর্থ বছরে রফতানি হয় ৬২,১৩৫ টন। ইয়ার আগেও আমরা মাইর খাসি খেয়া কম সোজা করিয়া পাইনি, এবারও যদি মাইর খাই দিলে এবার শেষ। আলু যদি বাড়ি না যায় তাহলে লস খাইবে তো। দোনে প্রায় এক দোন মাটির ৪০,০০০ টাকা খরচ, এখন বিক্রি করলে যা পাওয়া যাচ্ছে মনে করো ২০ থেকে ২৫,০০০ টাকা। এই আলুটা যখন কোলেস্টোর করব, কোলেস্টোর ভাড়া আছে, যে আবার যাতায়াত ভাড়া আছে, দেখা যাচ্ছে ২০-২২ টাকা পড়ে যাবে। তাহলে আমরা আলুটা বিক্রি করব কত করে? আলু যদি বিদেশে যদি পাঠায় সরকার, তাহলে আলুর রপ্তানি চাহিদা বাড়বে। আলুর সরকার যদি একটা কোনো নির্ধারিত দাম যদি দেয়, সেই দামে অনুযায়ী আমরা আলুটা বিক্রি করার মনতা আশা থাকে। অর্থনীতিবিদদের মতে রফতানির ক্ষেত্রে নতুন নতুন বাজার তৈরির পাশাপাশি আমদানিকারকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আলুর জাত নির্ধারণ করতে হবে। কৃষকদেরকে প্রক্রিয়াজাতকরণ উপযোগী এবং রপ্তানি উপযোগী বীজ সরবরাহ করতে হবে এবং সেই ধরনের আলু উৎপাদনে তাদেরকে উৎসাহী করতে হবে। পাশাপাশি আপনাকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে নতুন নতুন বাজার অনুসন্ধান করা এবং কোল্ড স্টোরেজের সুবিধা বৃদ্ধি করা, পাশাপাশি আপনি যে বাইরে রপ্তানি করবেন তার জন্য যে পরিবহন এবং যাতায়াতের যে খরচ, এই খরচটা কমিয়ে আনা। তবে আসার কথা হলো দেশে প্রথমবার গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে পার্টনার প্রকল্পের আওতায় রপ্তানিমুখী আলু উৎপাদন শুরু করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গবেষকদের মতে এর ফলে রপ্তানি যেমন বাড়বে, কৃষকদের লোকসানের ঝুঁকি কমবে। তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। যদি এক্সপোর্টাররা এখানে আগায় আসে এবং সরকার পলিসি লেভেলে ভালোভাবে একটি নির্ধারণ করে দেয়, যে মূল্য নির্ধারণ করে দেয়, তাহলে কিন্তু এই কৃষকগুলো যারা গ্যাপ পদ্ধতি ফলো করবে তারা কিন্তু আর আলু আবাদ থেকে পিছিয়ে আসবে না। গ্যাপের প্রধান উদ্দেশ্যই কিন্তু ৩-৪টা আছে, তার মধ্যে মেইন উদ্দেশ্য হলো বিদেশ রপ্তানি করা। এই বছর থেকে শুরু করে সামনের বছরগুলোতে বাংলাদেশের আলু বিদেশে রপ্তানি হবে এবং আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত উদ্যোগ ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে আলু উৎপাদন করা গেলে বিশ্ব বাজারে রপ্তানির বড় সম্ভাবনা তৈরি হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পঞ্চগড়ে বেড়েছে পেঁয়াজ বীজের আবাদ। ভালো ফলনের আশায় পরাগায়নের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। লক্ষ্যমাত্রা পূরণ হলে ৭ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। রাহাত হোসেন রাফির ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। কদমের মতো সাদা ফুলে ভরে গেছে পুরো ফসলি জমি। সূর্যের আলোয় ঝলমলে পেঁয়াজের বীজ দেখে হাসি ফুটেছে চাষিদের মুখে। উত্তরের জনপদ পঞ্চগড়ের ৫ উপজেলায় বেড়েছে পেঁয়াজ বীজের চাষ। ৩০ হেক্টর জমিতে আবাদ হয়েছে হাইব্রিড ও রানি ওয়ান জাতের বীজ। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ মেট্রিক টন। এবছর একটু পরিমাণে বেশি লাগাইছি, মোটামুটি ২ একর। বাজার ঘাট যদি ভালো যায় তাহলে মোটামুটি টাকাটা ডবলেরও বেশি আশা করা যায়। আমরা এখানে ফুলের পরাগায়ন করতেছি, এটা না করলে ফুলের বীজ ভালো হয় না। আমরা এইভাবে ফুল নাড়াচাড়া করি, এটাকে খরচ বলে। পেঁয়াজ বাগানে কাজ করতেছি, এই টাকাটা দিয়ে আমরা ঈদে কেনাকাটা করব। পেঁয়াজ বীজের আবাদ বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। পেঁয়াজ বীজ আবাদ নিয়ে আধুনিক কলাকৌশলের বিষয়ে তাদেরকে সচেতন করে তুলছে। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বীজ আবাদ হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। বাইরে থেকে পেঁয়াজ বীজ আমদানি যে নির্ভরতা, এটা অনেকাংশেই কমে যাবে। এই মৌসুমে সবচেয়ে বেশি পেঁয়াজ বীজের আবাদ হয়েছে আটোয়ারী উপজেলায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ভোরের সময় আরও থাকছে। মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহত। বাগো অঞ্চলে অভিযানে আটক শতাধিক মানুষ। মানবতা বিরোধী অপরাধ আখ্যা মানবাধিকার গোষ্ঠীর। মেহেরপুরের বাগান জুড়ে এখন আমের মুকুলের সমারোহ। চলতি মৌসুমে মুকুল বেশি আসায় ভালো ফলনের আশা বাগান মালিকদের। তবে আম রপ্তানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট।
মেহেরপুরে বেশিরভাগ আমের বাগান এখন মুকুলে পূর্ণ। অনুকূল আবহাওয়ায় গত বছরের চেয়ে বেশি মুকুল এসেছে এবার। বাগানে মালিক শ্রমিকরা পোকার আক্রমণ থেকে ফুল বাঁচাতে গাছে গাছে ওষুধ ছিটাচ্ছেন। তারা জানান সব ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যে গুটি আসবে গাছে। বৈশাখের শেষের দিকে বাজারে আসবে আম। গত 2-1 বছরের তুলনায় এবছরে আমের মুকুল প্রচুর পরিমাণে আছে। এখন গুটি কি পরিমাণে দাঁড়াবে এটা সম্পূর্ণ প্রাকৃতিকের উপর নির্ভর করছে। মুকুল টুকুল এই যে আপনার প্রায় গুটি চলে এসে আমাদের এখনো বাগানে সাজ দিতে হবে, তাতে আরো মিনিমাম 2-10 দিন লাগবে এখনো। ভালো ফলনের আশা থাকলেও দুশ্চিন্তায় বাগানিরা। তারা জানান গত কয়েক বছর প্রশাসনের কাছ থেকে সঠিক সময়ে আম ভাঙার অনুমতি পাননি তারা। একই সঙ্গে রপ্তানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। আমাদের আম দিক থেকে খুবই বিখ্যাত এবং খুবই একেবারে সুস্বাদু, অথচ কিন্তু আমরা সেই দামটা কিন্তু কখনো পাই ওঠে না। ডেট অনুযায়ী আমাদের আম ভাঙতে গিয়ে আমাদের গাছের আম অদাবধি আপনার ঝরে পড়ে যায়। এই কারণে আমাদের যে লাভবান হব এই সুযোগটা আমরা পাই না। যখনই আমরা কৃষি অফিসারের কাছে যাই, সহযোগিতা চাই, ওরা কিন্তু এমন কোম্পানির এমন জিনিস দেখে দেয় যাতে সেটা দিলে কাজই না হয়। বাগানীদের দাবি ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমরা কৃষককে আরো পরামর্শ দিচ্ছি যাতে যখন আম আসবে মটর দানা আকৃতি হবে তখন তারা রুটিন স্প্রে করে যদি ব্যাগিং করে তাহলে ফলের মানটাও ভালো হবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুরে 2400 হেক্টর আয়তনের আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44,000 মেট্রিক টন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত হলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তেলবাহী জাহাজ ও কন্টেইনার জাহাজকে নিরাপদে চলাচল করাতে একটি প্রতিরক্ষামূলক নৌ মিশন গঠন করা হবে। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হয় এই জলপথ দিয়ে। এর নিরাপত্তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের সবচেয়ে তীব্র পর্যায় শেষ হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে একটি নৌ মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাইপ্রাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই উদ্যোগ পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এতে ইউরোপীয় ও ইউরোপের বাইরের দেশগুলো অংশ নিতে পারে। এর লক্ষ্য হল সংঘাত কমে আসার সঙ্গে সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার ও কন্টেইনার জাহাজকে নিরাপদে প্রণালী পার করে দেওয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এটি দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এ কারণে বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ম্যাক্রোর বক্তব্যের জবাবে ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধের আগুন জ্বালিয়েছে তার মধ্যে হরমুজ প্রণালীতে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হওয়া কঠিন। তার মতে এই যুদ্ধকে সমর্থন বা উস্কে দেয়া দেশগুলো পরিকল্পনায়ও স্থায়ী নিরাপত্তা আসবে না। এদিকে যুদ্ধের প্রভাব মোকাবিলায় ইউরোপের কয়েকটি দেশ এরই মধ্যে সাইপ্রাসে সামরিক শক্তি জোরদার করেছে। গ্রিস 4টি যুদ্ধ বিমান পাঠিয়েছে এবং তাদের 2টি আধুনিক যুদ্ধজাহাজ দ্বীপটির উপকূলে টহল দিচ্ছে। ফ্রান্সও তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। পাশাপাশি ফ্রান্স পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টারবাহী জাহাজ এবং পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী আবার চালু করা এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কুয়েত ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের জ্বালানি রপ্তানির জন্য এই পথের ওপর নির্ভরশীল। তবে সংঘাতের সমাধান না হলে এই জলপথ পুরোপুরি নিরাপদ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত 5 বছরে ইউরোপের অস্ত্র আমদানি 3 গুণের বেশি বেড়েছে। তবে একই সঙ্গে দ্রুত বাড়ছে ইউরোপের নিজস্ব অস্ত্র উৎপাদন ও রফতানিও। নতুন প্রতিবেদনে বলছে, বিশ্ব অস্ত্র বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন এনেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, 2021 থেকে 25 সালের মধ্যে ইউরোপীয় দেশগুলোর বড় অস্ত্র আমদানি আগের 5 বছরের তুলনায় 3 গুণের বেশি বেড়েছে।
এই অস্ত্রের প্রায় 48% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। SIPRI বলছে ইউরোপের অনেক দেশ এখনও উন্নত প্রযুক্তির অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। বিশেষ করে F-35 যুদ্ধবিমান বা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। তবে একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও দেখা যাচ্ছে। SIPRI এর তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সম্মিলিত অস্ত্র রপ্তানি গত 5 বছরে 36% বেড়েছে, যা যুক্তরাষ্ট্রের 27% এবং চীনের 11% বৃদ্ধির চেয়েও বেশি। বর্তমানে বৈশ্বিক অস্ত্র রপ্তানির প্রায় 28% ইউরোপীয় ইউনিয়নের দখলে, যা রাশিয়ার রপ্তানির তুলনায় 4 গুণ এবং চীনের তুলনায় প্রায় 5 গুণ বেশি। একই সময় রাশিয়ার অস্ত্র রপ্তানি গত 5 বছরে 64% কমেছে বলে জানিয়েছে SIPRI। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া নিজেদের অস্ত্রই বেশি ব্যবহার করছে, ফলে রপ্তানি অনেকটাই কমে গেছে। একই সঙ্গে অনেক দেশ রুশ অস্ত্রের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে। এ কারণে রাশিয়ার বড় ক্রেতাদের অনেকেই এখন অন্য সরবরাহকারীর দিকে ঝুঁকছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এখন ইউক্রেনের অন্যতম বড় সহায়তাকারী। এখন পর্যন্ত প্রায় 195 বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে ব্রাসেলস। এর একটি বড় অংশ ইউরোপীয় অস্ত্র শিল্পে বিনিয়োগ হিসেবে ফিরে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে এগোচ্ছে ইউরোপ। কারণ রাশিয়ার যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি আগামী দিনেও অব্যাহত থাকতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের পাল্টা ড্রোন হামলার মুখে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকিয়ে আছে ইউক্রেনের অভিজ্ঞতার দিকে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশ সহ ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলে মোট 11টি দেশ কিয়েভের কাছে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও কৌশল জানতে চেয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি ড্রোন মোকাবিলার বাস্তব অভিজ্ঞতাই এখন ইউক্রেনকে নতুন কৌশলগত অবস্থানে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত বাড়তে থাকায় আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এখন পর্যন্ত 11টি দেশ কিয়েভের কাছে ইরানি ড্রোন প্রতিরোধে সহায়তা চেয়েছে। তবে এসব দেশের মধ্যে রয়েছে ইরানের প্রতিবেশী রাষ্ট্র, ইউরোপের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্র। তবে কোন দেশগুলো এই সহায়তা চাইছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। রাশিয়ার সঙ্গে 4 বছরের যুদ্ধে ইউক্রেন নিয়মিতভাবে ইরানি নকশার শাহেদ 136 ড্রোন হামলার মুখে পড়েছে। কম খরচের এই কামিকাজে ড্রোন জিপিএস এর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। প্রতিটি ড্রোনের দাম প্রায় 20 থেকে $35,000। এর বিপরীতে যুক্তরাষ্ট্র যে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা থার্ড মিসাইল সিস্টেম ব্যবহার করে, সেগুলোর প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ইউক্রেন তৈরি করেছে কম খরচের ড্রোন ইন্টারসেপ্টর। মাত্র $1,000 থেকে $2,000 মূল্যের এসব ড্রোন আকাশেই শত্রু ড্রোন ধ্বংস করতে সক্ষম। কিয়েভ এখন এই প্রযুক্তি ব্যাপক হারে উৎপাদন করছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কৌশল দেওয়ার প্রস্তাব দিয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে কিছু ড্রোন বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সুরক্ষায় সহায়তার কথাও আলোচনা হয়েছে। একই সঙ্গে কিয়েভ একটি প্রতিরক্ষা বিনিময় প্রস্তাব দিয়েছে। তারা ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও ইন্টারসেপ্টর সরবরাহ করতে পারে, আর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে চায়, যেগুলোর ঘাটতিতে ভুগছে ইউক্রেন। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। নারী দলের কোচের দায়িত্ব ছাড়ার আভাস বাতলারের। এশিয়ান কাপের প্রস্তুতিতে বাফুফের গাফিলতি নিয়ে অসন্তোষ। উজবেকিস্তানের কাছে হারলেও ফুটবলারদের ভাসালেন প্রশংসায়। মিয়ানমারের বাগো অঞ্চলে জান্তা বাহিনীর হামলায় নিহত অন্তত 30 বেসামরিক নাগরিক। গ্রাম ঘিরে অভিযান, আটক শতাধিক মানুষ। চলে একের পর এক ড্রোন ও বিমান হামলা। বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর রাজনৈতিক সংকটে চীন, রাশিয়ার উপর আরও নির্ভরশীল হয়ে পড়ছে মিয়ানমারের সামরিক সরকার। মিয়ানমারের বাগো অঞ্চলের ন্যাংগ্লেবিন টাউনশিপের ইয়েইটুইন গোন গ্রামাঞ্চলের সামরিক অভিযানে অনেক বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কারেন ন্যাশনাল ইউনিয়ন KNU। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় সূত্র বলছে, অভিযানের সময় প্রায় 300 সেনা সদস্য ওই এলাকায় প্রবেশ করে এবং 1.5 শতাধিক গ্রামবাসীকে আটক করে।
কারেন্ট পিস সাপোর্ট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী সেনারা গ্রামে ঢোকার সময় পালানোর চেষ্টা করলে কয়েকজন গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়। 2 দিন পর ওই এলাকায় কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি KNL এর সঙ্গে সংঘর্ষ শুরু হলে জান্তা বাহিনী ড্রোন ও যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায়। কিয়াংগন ও দালাসেই গ্রামে বিমান হামলায় কয়েকজন নিহত হন। আটক গ্রামবাসীদের একটি স্কুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং KNU ও PDF নেতাদের অবস্থান জানতে চাপ দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে প্রতিরোধ বাহিনীর সহায়তায় অন্তত 109 জন গ্রামবাসী পালাতে সক্ষম হন। মানবাধিকার গোষ্ঠীগুলো ঘটনাটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের মতে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে মিয়ানমার। এতে দেশটির জান্তা সরকার ক্রমেই চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। জাতিসংঘে কূটনৈতিক সমর্থন, অস্ত্র সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বেইজিং ও মস্কো কার্যত জান্তা সরকারের প্রধান আন্তর্জাতিক ভরসায় পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারের অর্থনৈতিক সংস্কার ও সামরিক ব্যবসায়িক স্বার্থে চাপ তৈরি হওয়াও 2021 সালের অভ্যুত্থানের একটি বড় কারণ ছিল। সেই অভ্যুত্থানের পর দেশ জুড়ে গৃহযুদ্ধ, অর্থনৈতিক পতন এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আরও তীব্র হয়েছে, যা মিয়ানমারকে ক্রমেই চীন রাশিয়ার প্রভাব বলয়ের দিকে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যের গণমাধ্যমে মুসলিমদের নিয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে নতুন এক গবেষণায়। 40,000-এর বেশি প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে প্রায় 70% খবরেই ইসলাম বা মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এমন কভারেজ বাড়াতে পারে ঘৃণা ও বৈষম্য। যুক্তরাজ্যের গণমাধ্যমে মুসলিমদের উপস্থাপন নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এনেছে নতুন এক গবেষণা। মিডিয়ায় মুসলিমদের চিত্রায়ন পর্যবেক্ষণকারী সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং প্রায় 30টি সংবাদ মাধ্যমের 40,000 প্রতিবেদন বিশ্লেষণ করে দেখেছে এর প্রায় 70% ইসলাম বা মুসলিমদের সঙ্গে নেতিবাচক আচরণ বা বৈশিষ্ট্যকে যুক্ত করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রায় 20,000 প্রতিবেদন ছিল উচ্চমাত্রার পক্ষপাত। সংস্থাটির পরিচালকের মতে একটি পুরো সম্প্রদায়কে বারবার সন্দেহ বা হুমকির দৃষ্টিতে উপস্থাপন করা হলে তা জনমত, রাজনৈতিক আলোচনা এবং ব্রিটিশ মুসলিমদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে। গবেষণাটি বলছে ডানপন্থী দর্শকদের লক্ষ্য করে কাজ করা কিছু সংবাদ মাধ্যমে এমন পক্ষপাত বেশি দেখা যায়। এর মধ্যে ম্যাগাজিন দ্য স্পেকটেটর এবং টেলিভিশন চ্যানেল জিবি নিউজকে 5টি সূচকেই সবচেয়ে বেশি পক্ষপাত দুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ডেইলি এক্সপ্রেস, দ্য সান, ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ ও দ্য টাইমসের মতো কয়েকটি পত্রিকার নামও এসেছে প্রতিবেদনে। অন্যদিকে ITV, মেট্রো, BBC, PA নিউজ এজেন্সি, দ্য গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস, লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড ও স্কাই নিউজকে তুলনামূলকভাবে কম পক্ষপাত দুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে কিছু ক্ষেত্রে ভিত্তিহীন দাবি যাচাই না করে প্রচার করাও সমস্যা বাড়াচ্ছে। এদিকে যুক্তরাজ্যে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধও বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের মার্চ পর্যন্ত 1 বছরে মুসলিমদের বিরুদ্ধে ধর্মভিত্তিক ঘৃণাজনিত অপরাধ প্রায় 19% বেড়েছে। বিশ্লেষকদের মতে গণমাধ্যমে নেতিবাচক উপস্থাপন জনমতকে প্রভাবিত করে এবং সমাজে বিভাজন বাড়াতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালির ভেনিসে প্রতিদিন প্রায় 5,000 মুসল্লি ইফতার করেন শহরের 9টি মসজিদে। সপ্তাহান্তে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 8 থেকে 9,000-এ। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও আঞ্চলিক সংগঠন, রাজনৈতিক দল এবং প্রবাসী বিত্তবানদের সহযোগিতায় চলে মাসব্যাপী এই বিশাল ইফতার কর্মসূচি, যা পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। ইতালির নান্দনিক শহর ভেনিস ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগের কারণে প্রবাসী বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রায় 25,000 বাংলাদেশি প্রবাসীর পাশাপাশি এখানে মুসলিম জনসংখ্যা প্রায় 55,000। শহরের 9টি ইসলামিক কালচারাল সেন্টার ও মসজিদ গড়ে উঠেছে বাংলাদেশিদের তত্ত্বাবধানে। রমজান মাসে 30 দিনব্যাপী প্রতিদিন প্রায় 5,000 মুসল্লি ইফতারে শরিক হন, যাদের প্রায় 90% বাংলাদেশি। সপ্তাহান্তে এই সংখ্যা 8-9 হাজারে পৌঁছায়। ভেনিসে প্রবাসী বাংলাদেশিরা তুলনামূলকভাবে সচ্ছল ও স্বাবলম্বী, তাই ইফতারের আয়োজনগুলো ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সংগঠন এবং দলগত প্রচেষ্টায় পরিচালিত হয়। গত কয়েক বছর ধরে তরুণ প্রজন্মের বাংলাদেশিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা প্রবাসের সাংস্কৃতিক ঐক্য ও সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়ক। অনেক যুবক শ্রেণী ছিল
মুরব্বী বাবারা ছিলেন, বাচ্চারা ছিলেন, একসাথে এত মানুষ ইফতার করে খুবই আনন্দিত আমরা। দেশেও আমেজে রমজানের ইফতার করতেছে, সবাই খুব আনন্দিত, বিশেষ করে ইয়াং জেনারেশন। আশা করি এভাবে আমরা এই ইফতারের আয়োজনগুলো নিয়মিত চালু রাখতে পারবো। খ্রিস্ট ধর্মপ্রধান দেশ ইতালিতে এই ইফতার আয়োজন প্রবাসীদের ধর্মীয় চিন্তা চেতনা ছড়িয়ে দেওয়ার এক বড় সুযোগ হিসেবে কাজ করছে। এ ধরনের সম্মিলিত ইফতার তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করছে এবং প্রবাসী মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার অনুভূতি তৈরি করছে। সময় সংবাদ, ইতালি। খেলার খবর, দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছেন পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য ফেডারেশনের প্রস্তুতি ও দেশের ফুটবলের নানা সংকটের সমাধান না করাতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন ব্রিটিশ কোচ। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে পরিবারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ নির্ধারণ করবেন। অস্ট্রেলিয়া থেকে আরো জানাচ্ছেন পারভিন আক্তার। একটা স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল বাংলাদেশ, তবে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবটা মেলেনি ঠিকঠাক। নারী এশিয়ান কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে থেকেই ফুটবলারদের দেশের বাইরে ভালো মানের প্রস্তুতি ম্যাচ না খেলতে পারা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন কোচ পিটার বাটলার। চাকরির ভয় না করেই ফেডারেশনের নানা বিষয় নিয়ে কড়া সমালোচনা করেছেন। এমনকি সিডনিতে পা রেখেই চীন ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে প্রশ্ন করায় রসিকতা করে বলেছিলেন গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। যে প্রস্তুতি দরকার ছিল তার কিছুই না নিয়ে সরাসরি এশিয়ান কাপের মতো মঞ্চে চলে এসেছে লাল সবুজ। উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের পরেও সে একই সুর বাটলারের। হারের পর নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ঝেড়েছেন ক্ষোভ। আমাদের মেয়েরা প্রথমার্ধ ভালো খেলেছে, ওরা অনেক সুযোগ পেয়েছিল কিন্তু কোনোটা থেকেই গোল হয়নি। গোল না করতে পারলে চেষ্টা দিয়ে কি হয়? দিন শেষে সবাই ম্যাচের ফলাফল দেখে। এমন আসরের আগে মেয়েদের আরো প্রতিযোগিতামূলক ম্যাচ দরকার ছিল। যখন আমরা কোনো ভালো দলের বিপক্ষে খেলি তখন তাদের টিভি ক্যামেরা, আধুনিক সরঞ্জাম দেখে মুগ্ধ হই, কিন্তু আমাদের সেই বিলাসিতা করার সুযোগ নেই। কখনো কখনো মনে হয় আমার এক হাত বাঁধা অবস্থায় একজন বক্সারের মতো লড়াই করে যাচ্ছি। মেয়েরা এত সমস্যার মাঝে অনেক দূর এসেছে। ফেডারেশনের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে কোচের দায়িত্ব ছাড়ারও আভাস দিয়েছেন পিটার বাটলার। আগামী 1 এপ্রিল থেকে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এছাড়াও আছে এশিয়ান গেমস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসর। তার আগে দায়িত্ব ছাড়লে সমস্যায় পড়বে নারী ফুটবলাররা। তবে তা নিয়ে ভাবতে নারাজ বাটলার। নিজের সিদ্ধান্তে অটল থাকতে চান তিনি। আগামী সপ্তাহে আমি ইংল্যান্ড ফিরে যাচ্ছি। সেখানে আমার স্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলবো আমি। এরপর ভবিষ্যৎ নিয়ে ভাববো, কারণ এই আসরের জন্য যা প্রয়োজন ছিল তার কিছুই পাইনি আমি। থাইল্যান্ডে যাচ্ছেন কিনা তা পরিষ্কার করে বলেননি পিটার বাটলার, তবে কিছু একটা যে তিনি ভাবছেন সেটা স্পষ্ট। 2025 সালের জানুয়ারিতে তার সঙ্গে 2 বছরের জন্য চুক্তি করেছিল বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে এশিয়ান কাপে অন্তত একটা জয়ের প্রত্যাশা ছিল বাংলাদেশি ভক্তদের, কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ঋতুপর্ণাদের পারফরমেন্সে বড্ড হতাশই হয়েছেন সমর্থকরা। বড় মঞ্চে ভালো করতে নারীদের আরও অনেক প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন তারা। ওরা ভালো খেলেছে, কিন্তু আরও আমরা আশা করেছিলাম আরও ভালো খেলবে। ওরা অনেকগুলি মিস করেছে, ওদের আরও খেলা ইমপ্রুভমেন্ট করতে হবে। আশা করি পরবর্তীতে হয়তো ভালো খেলবে আরও, কিন্তু আমরা আজকে খুব একটা খুশি হয়নি ওদের খেলা দেখে। প্রথম হাফে খুব ভালো খেলেছে, খুব এফোর্ট দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি গোলে বারে ওরা গোল দিতে পারে নাই। বোঝা যাচ্ছে তাদের প্র্যাকটিসের অভাব বা একটা সমন্বয়ের অভাব ছিল। তো সেদিক থেকে বলতে গেলে আমাদের আরও প্র্যাকটিসের দরকার, আরও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা দরকার। প্রথম উইমেন ইন্টারন্যাশনাল গেমে তারা পার্টিসিপেশন করছে, ইজ নট ব্যাড। আমি মনে করি দে আর ডুইং ভেরি ওয়েল and I wish them best in the future. তাদের যে ডিফেন্সিভ মুড ছিল, তারা যে অ্যাটাকিং মুড ছিল, আমি মনে করি ইন্টারন্যাশনাল খেলায় তারা খুব ভালো খেলছে এবং ভবিষ্যতে তারা আরও ভালো খেলবে। মেয়েরা যে অস্ট্রেলিয়া খেলতে আসতে পারছে, এটাই আমি সবচেয়ে বড় আনন্দিত। আমি জিতা হারা কোনো কিছু নাই, আমি বাংলাদেশকে অলওয়েজ সমর্থন করি, তবে ওদের আরও প্র্যাকটিসের দরকার আছে অবশ্যই। এবারে ক্রিকেট। 2027 সাউথ আফ্রিকা বিশ্বকাপকে লক্ষ্য করে ওয়ানডে ক্রিকেটে নতুন পরিকল্পনার ছক কষছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের আগে কোচ ফিল সিমন্সের কণ্ঠে শোনা গেল পরিবর্তনের সুর, যেখানে দলের সবচেয়ে বড় চমক লিটন দাসের ব্যাটিং পজিশন। ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে লিটনের
নতুন পরীক্ষা এবং 3 পেসার নিয়ে খেলার আগ্রাসী পরিকল্পনা টাইগারদের। সাউথ আফ্রিকার বাউন্সি উইকেট আর পেস কন্ডিশনের কথা মাথায় রেখে শুরু হয়ে গেল বাংলাদেশের 2027 ওয়ানডে বিশ্বকাপ মিশন। সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স সাফ জানিয়ে দিলেন, এখন থেকে একজন স্পিনারের উপর ভরসা করার দিন শেষ। কন্ডিশন যেমনই হোক, একাদশে অন্তত 3 জন পেসার রাখাটাই হবে নতুন ফিলোসফি। সাউথ আফ্রিকায় বিশ্বকাপ, আর সেখানে পেসাররাই হবে প্রধান অস্ত্র। পরিস্থিতির কারণে হয়তো কখনো 3 জন স্পিনার লাগতে পারে, কিন্তু একজন পেসার নিয়ে খেলার দিন শেষ। আমাদের 3 পেসারই হবে মূল পরিকল্পনা। তবে এই সিরিজের সবচেয়ে আলোচিত বিষয় লিটন দাসের নতুন রোল। যিনি কিনা দীর্ঘ সময় দলের ওপেনিং সামলেছেন, তাকে এবার দেখা যাবে মিডল অর্ডারে। কোচের ব্যাখ্যা, 50 ওভার কিপিং করার পর ওপেন করাটা যেমন কঠিন, তেমনি মিডল ওভারে স্পিন সামলাতে লিটনের অভিজ্ঞতা দলের জন্য হবে তুরুপের তাস। মিডল অর্ডার আমাদের জন্য অ্যাকিলিসহীন বা দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে। লিটন স্পিন বোলিংয়ের বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার। দলের প্রয়োজনে সে নতুন চ্যালেঞ্জ নিতে সানন্দে রাজি হয়েছে। তার সঙ্গে আফিফকেও একই কথা ভেবে ফেরানো হয়েছে। শুধুমাত্র অভিজ্ঞতার উপর নির্ভর না করে 20 থেকে 24 জনের একটা শক্তিশালী পুল তৈরির দিকেও নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। নতুনদের জন্য বার্তাটা পরিষ্কার, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে জাতীয় দলে। লক্ষ্য কেবল সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই করা নয়, বরং র্যাঙ্কিংয়ে আরও উপরে উঠে আসা। সাকিব আল হাসানের অনুপস্থিতি বা মাঠের বাইরের আলোচনা নিয়ে কোচ মাথা ঘামাতে নারাজ। তাই তার ভাবনায় শুধুই আসন্ন পাকিস্তান সিরিজ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ভালো উইকেটে ক্রিকেট খেলে জয়ের ধারা বজায় রাখতে চায় লাল সবুজ। সাকিব সম্পর্কে আপনারা যতটুকু জানেন আমিও ততটুকু জানি। আলাদা করে বলার কিছু নেই। আমি সিরিজটা জিততে চাই এবং সেটা আধিপত্য ধরে রেখে। পরিবর্তিত পরিকল্পনা আর তারুণ্য অভিজ্ঞতার মিশেলে 2027-এর যে স্বপ্নযাত্রা শুরু হলো, তার প্রথম অগ্নি পরীক্ষা এখন ঘরের মাঠের এই দ্বিপাক্ষিক সিরিজ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ ব্যর্থতা ঝেড়ে বাংলাদেশ সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। তবে মিরপুরের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া তাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু এবার মিরপুরের হোম অফ ক্রিকেটের পিচ দেখে সন্তুষ্ট হেড কোচ মাইক হেসন। ব্যাট বলে দারুণ ম্যাচের প্রত্যাশা তার। এছাড়া কোনো শাস্তি নয়, নতুনদের বাজিয়ে দেখতেই বাবর আয়ুবদের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে জানান হেসন। টি-20 বিশ্বকাপের উন্মাদনা শেষ হতে না হতেই নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ পাকিস্তান। এবারের এই বিশ্বকাপ নিয়ে দুদেশই সমালোচনা চরমে। টাইগাররা যায়নি খেলতে, মেন ইন গ্রিন কথা তুবড়ি ছুটিও পারেনি কিছুই করতে। উল্টো ভারতের ফাইনাল জয় নিয়ে নানা বিরূপ মন্তব্য করছে পাকিস্তানিরা। কিন্তু হেড কোচ মাইক হেসনের মতে টুর্নামেন্টের লম্বা পথ পাড়ি দিয়ে যোগ্য দল হিসেবে শিরোপা জিতেছে ভারত। তবে বিশ্বকাপে নিজের দলের পারফরমেন্স নিয়ে এখনও চলছে নানা কাটাছেঁড়া। যদিও সেসব ভুলে যেতে চান তিনি। পাকিস্তানের জন্য এই সিরিজটা শুধু নতুন সফর নয়, বরং নিজেদের প্রমাণের নতুন মঞ্চ বলে মনে করেন হেসন। আসলে ফাইনালটা খুব ক্লোজ ম্যাচ ছিল না। লম্বা একটা টুর্নামেন্টের শেষ পর্যন্ত সেরা দলটাই শিরোপা জিতেছে এবং এটা নিয়ে দ্বিমত করার কিছু নেই। বিশ্বকাপ শেষ, আমাদের এখন সামনের দিকে তাকানো উচিত। বাংলাদেশ হোম কন্ডিশনে বেশ ভালো দল। সিরিজে ভালো করাটাই এখন আমাদের বড় লক্ষ্য। মিরপুরের উইকেট নিয়ে আলোচনা আর সমালোচনা দুটোই পুরনো। গত সফরে এখানকার বাউন্স আর সারফেস নিয়ে নাখোশ ছিলেন মাইক হেসন। তবে এবার বিপিএল এর পিচ দেখে বদলেছেন সুর। সবুজ ঘাসের ছোঁয়া দেখে তার প্রত্যাশা ব্যাটে বলের লড়াইটা জমবে দারুণ। মিরপুরের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আগে এখানে খুব একটা ভালো উইকেট ছিল না, তবে নিঃসন্দেহে এবার বেশ ভালো উইকেট মনে হচ্ছে। বিপিএলেও বেশ ভালো পিচ দেখেছি। এখন অনেক বেশি ঘাস আছে। ব্যাটিং বোলিং দুটোই ভালো হবে। দারুণ ম্যাচ হবে। এতে দুদলই লাভবান হবে। আসলে দুই দলই চাই ভালো উইকেটে খেলতে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে এবার বড় চমক 6 জন নবাগত। নিয়মিতদের বাদ পড়া নয়, বরং সায়েন্স বা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা তরুণদের বাজিয়ে দেখতেই এই ঝুঁকি। ফারহান কিংবা মাস সাদাকাতের মতো প্রতিভা এখন মুখে আছেন লাল সবুজের ডেরায় নিজেদের সামর্থ্য দেখাতে। কাউকে ড্রপ করা হয়নি, এটা তরুণদের দেখার সুযোগ। ফারহান, মাস সাদাকাত, গাজী ঘড়ি ঘরোয়া ক্রিকেটে দারুণ করেছে। শামিল হোসেন লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক।
শাহিনসের হয়েও ভালো করেছে, এখন তাদের প্রমাণের সময়। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ সবসময় সমীহ জায়গা নিয়ে দল। ওয়ানডে ফরম্যাটে টাইগারদের শক্তিমত্তা সম্পর্কে সতর্ক হেসনো, তবে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে ছক আঁকছে পাকিস্তান। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ে আইসিসি থেকে ৩০ লাখ মার্কিন ডলার প্রাইজ মানি পাচ্ছে ভারত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা। এছাড়া রানার্স আপ হওয়ায় নিউজিল্যান্ড পাচ্ছে ১৯ কোটি ৫০ লাখ টাকা। এর বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বড়সড় আর্থিক পুরস্কার পেতে যাচ্ছেন সূর্যকুমার যাদবরা, যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে মেন ইন ব্লু। আর এই আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো ভারত জুড়ে। নেচে গেয়ে আনন্দ উল্লাস ও আতশবাজিতে সূর্যকুমার যাদবদের বিজয় উদযাপন করেছেন ভারতীয় সমর্থকরা। তৃতীয় শিরোপা ঘরে তুলে উদযাপনের কমতি রাখেনি ভারতীয় ক্রিকেটাররাও। সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে বড় অঙ্কের পুরস্কার পেয়েছে টিম ইন্ডিয়া। গতবারের তুলনায় এবারে বিশ্বকাপে বেড়েছে প্রাইজ মানি প্রায় 20% বাড়িয়ে বিশ্বকাপের পুরস্কার ছিল 1 কোটি 35 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 164 কোটি টাকার বেশি। ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোয় ভারত আইসিসি থেকে পাবে 30 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 36 কোটি টাকা। অর্থাৎ শিরোপা জেতায় 36 কোটি টাকা আইসিসি থেকে পাচ্ছে বিসিসিআই। 2024 টি-20 বিশ্বকাপের চেয়ে প্রায় 7 কোটি টাকা বেশি পাচ্ছে সূর্যকুমার যাদবরা। ফাইনালে ভারতের কাছে 96 রানে হেরেও বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন দলের প্রায় অর্ধেক 16 লাখ মার্কিন ডলার পাবে ব্ল্যাক ক্যাপস। রানার্স আপ দল হিসেবে কিউইরা পেয়েছে 19 কোটি 50 লাখ টাকা। শুধু চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ দল নয়, আইসিসি থেকে প্রাইজ মানি পেয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলো। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড পেয়েছে 9 কোটি 63 লাখ টাকা করে। সুপার 8-এ জায়গা করে নেওয়া দলগুলোর অ্যাকাউন্টে ঢুকেছে 4 কোটি 63 লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো পেয়েছে 3 কোটি টাকা করে। আইসিসি প্রাইজ মানি ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছে বড়সড় পুরস্কার। 2024 টি-20 বিশ্বকাপ জেতায় বিসিসিআই থেকে 125 কোটি রুপি অর্থ পুরস্কার পেয়েছিল রোহিত শর্মারা। ধারণা করা হচ্ছে এবার ঘরের মাঠে দাপুটে জয়ে আরও বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করবে বিসিসিআই। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ফিনল্যান্ডে পর্দা নামল বরফ নদীতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের। অর্ধশতাধিক দেশ থেকে প্রায় 2000 প্রতিযোগী অংশ নেন এই ব্যতিক্রমী আয়োজনে। ঠান্ডায় জমে থাকা নদীতে বরফ কেটে তৈরি করা সুইমিং পুলের ইভেন্টে অংশ নেয় বাংলাদেশও। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। তাপমাত্রা শূন্যের নিচে আর চারদিকে জমাট বাঁধা বরফ। কঠিন এই আবহাওয়াকেই চ্যালেঞ্জ জানিয়ে হিমশীতল পানিতে নামছেন বিশ্বের বিভিন্ন দেশের সাঁতারুরা। প্রায় 2 দশক পর ফিনল্যান্ডের বরফে ঢাকা শহর ওলুতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। সপ্তাহব্যাপী বরফ নদীতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন 50টিরও বেশি দেশের প্রায় 2000 প্রতিযোগী। 25 মিটার থেকে শুরু করে 450 মিটার পর্যন্ত বিভিন্ন ইভেন্টে হয় প্রতিযোগিতা। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাঁতারু রাকিব কবির। বরফের নদীতে সাঁতার কাটার সাহস এবং মানসিক শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের এই দামাল সাঁতারু। পার্টিসিপেট করতে পারে আমি খুবই আনন্দিত, আর বাংলাদেশ হিসেবে সেটা আরো অন্য একটা ফিলিংস কাজ করতেছে। এবারের প্রতিযোগিতায় অন্যতম আকর্ষণ বিশ্বের সবচেয়ে বড় আইস সাউনা। বরফের ব্লক দিয়ে তৈরি এই সাউনাটি প্রতিযোগীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে, যা ফিনিশ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে পুরো আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা। আয়োজকরা জানান, শীতকালীন সাঁতার জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বজুড়ে। ইউরোপের সাংস্কৃতিক শহরে এবারের আয়োজন হওয়ায় ভিন্ন রকম মাত্রা পেয়েছে। ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই এবং রিলে প্রতিযোগিতা ছিল 25 মিটার থেকে 450 মিটার পর্যন্ত। 450 মিটার এন্ডিউরেন্স ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বুলগেরিয়ার তসাঙ্কো তসাঙ্কোভ। সময় নেন 5 মিনিট 16.86 সেকেন্ড। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ওলু, ফিনল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাতভর তেহরানের দফায় দফায় হামলা, আবাসিক এলাকায় ভয়াবহ আক্রমণ, 40 জন নিহত। তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। যুদ্ধ শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প। করাইল বস্তি থেকে আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে পাবেন 37,564 নারী। অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। অর্থঋণ আদালতে 3.25 লাখ মামলার জট, 9 মাসে নতুন খেলাপি 26,000। রিট করে কার্যক্রম স্থগিতে অসহায় ব্যাংক। মামলা পরিচালনায় সময় বেঁধে দেওয়ার পরামর্শ আইনজীবীর। বেড়েছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, জরুরি ওষুধের তীব্র সংকট, চড়া মূল্যে দিশেহারা রোগীরা। উৎপাদন খরচ ও ডলার সংকটের অজুহাত, মাঠ পর্যায়ে কঠোর তদারকির তাগিদ। এবং ভিক্ষুকদের সিম দিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব খুলে প্রতারণা, টাকা তোলা হলেই নষ্ট করে ফেলা হতো সিম। 4 বছরে কোটি টাকা লেনদেন, 21 লাখ টাকা সহ রাজশাহীতে দম্পতি গ্রেফতার। এই ছিল ভোরের সময়ের পর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। ধন্যবাদ দর্শক, সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।